লেখা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। যদিও অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30টার দিকে, কিন্তু আমাদের একটু বিলম্ব হওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমরা এখনই শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানটা। আসলে অনুষ্ঠানটা বলতে এটা একটা দেখা সাক্ষাৎ। আমাদের অত্যন্ত মায়ার এবং শ্রদ্ধাভাজন বড় দুজন ভাই আমাদের এখানে সুদূর আমেরিকা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে নিয়ে আমরা বসবো, কথা বলবো, আড্ডা করবো, এই এতটুকুই। আসলে অনেকে না আসতে পেরেতে দুঃখ প্রকাশ করেছেন, অনেকে বলছেন আসতেছি। যাক, আমরা যতজনই উপস্থিত হয়েছি তাতে শুরু করতে যাচ্ছি। তো অনুষ্ঠানটা আসলে যদিও আমি আর আমার বন্ধু মিজান হোস্ট, কিন্তু আমি আজকে অনুষ্ঠানটা উপস্থাপন করার জন্য আমার খুব একজন প্রিয় আপা আসমা আহমেদ আপাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসমা আহমেদ আপা। স্বাগত মণ্ডলী, আদাব, সালাম। আজ এই সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি একটি সুন্দর জায়গায়, আমাদের টরন্টো শহরের ড্যানফোর্থের রাঁধুনি রেস্টুরেন্টে। আমাকে দুটো মাইক ধরতে হচ্ছে। আচ্ছা, সে যাই হোক, আজকের এই আয়োজনটা করেছে, আমার পাশে দাঁড়িয়ে আছে হিউম্যান রাইটসের সাথে জড়িত বাপ্পি এবং আরেকজন আছে মিজান চৌধুরী। আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি দুজন, এবং আরও যারা এখানে উপস্থিত আছেন সবাই আমার প্রিয় ভাজন। আমরা সব সাইলেশিয়ান, কিন্তু সবই প্রায়, কয়েকজন ছাড়া, তাদেরকে আমরা সিটিজেনশিপ অচিরে দিয়ে দেব। তো আমাদের আজকের অনুষ্ঠানে যে মধ্যমণি দুজন, একজন হচ্ছেন সম্পাদক প্রথম আলো উত্তর আমেরিকার ইব্রাহিম চৌধুরী খোকন, এবং লেখক সাংবাদিক স্বজন হেলাল উদ্দিন রানা। তারা দুজন সুদূর নিউ ইয়র্ক থেকে এসছেন। চলতে চলতে পথে হলো দেখা যে বিষয়গুলো, সেগুলো খুব সুন্দর করে ইব্রাহিম আমাদের জন্যে পেশ করছেন। আমি জানি আজকের অনুষ্ঠানটা নিয়েও তার একটা বিশদ লেখা থাকবে। প্রিয়জন এখানে আমাদের উপস্থিত আছেন, এখানের গণ্যমান্য বেশ অনেক মানুষ, যেমন উপস্থিত আছেন আমাদের প্রিয় মুশতাক আহমেদ ভাই, যিনি কানাডার 25th ইমিগ্রেন্ট হিসেবে অত্যন্ত সমাদৃত। বিসিএসের মতো একটি কমিউনিটি বেস সংগঠনের তিনি উদ্যোক্তা, এবং আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, যে কমিউনিটির শুরুর দিকে যারা কাজ করেছেন তিনি তাদের অন্যতম। তার পাশেই আমি দেখতে পাচ্ছি আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনিকে, দেখতে পাচ্ছি সুলেখক সুজন, এবং সুন্দর করে কথা বলার সুব্রত কুমার দাস, যিনি যার লেখার সাথে আমরা সবাই পরিচিত, আপনারাও নিশ্চয়ই আছেন। আমাদের সাদ চৌধুরী আছেন পাশে। ক্ষমা করবেন, আমি অনেকের নাম নিতে পারছি না, কিন্তু এরা সবাই কমিউনিটিতে কাজ করছে। আছে আমাদের মৌ বসে। আমি অনুষ্ঠান শুরুটার বাপ্পির কাছ থেকে অনুমতি নিচ্ছি, এবং তাকে বলছি যে আমি অনুষ্ঠানটা কি শুরু করতে পারি। অনেক ধন্যবাদ। আমি আসলে প্রস্তুতি ছিলাম না, আমি এসেছি খেতে আর ইব্রাহিম ভাই আর হেলাল ভাইয়ের সাথে আড্ডা মারতে। তবুও আমি সানন্দে গ্রহণ করেছি এই আমন্ত্রণটা। ধন্যবাদ। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এটা খুব অনানুষ্ঠানিক একটা অনুষ্ঠান, তবুও আমরা তাদের কথা শুনব। টরন্টোতে এই প্রথম এসেছেন ঘুরে বেড়ানোর ইব্রাহিম চৌধুরী খোকন। সেটা কেন এত দেরিতে সেটাও শুনব। আমি মঞ্চে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি ইব্রাহিম চৌধুরী খোকন এবং হেলাল উদ্দিন রানা ভাইকে। আমি তার সঙ্গে আরও কয়েকজনকে ডাকছি। তারপর এটা ওপেন একটা প্ল্যাটফর্ম হবে, সবাই কথা বলবেন, কিন্তু আমি দুজনকে ডাকছি যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট। আসুন, আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো উত্তর আমেরিকায় বাংলা পত্রিকার পথিকৃৎ মিডিয়া, আর যিনি আমাদের এখানে প্রচার প্রসারে উত্তর আমেরিকায় খুব নিরলসভাবে শুরু থেকে কাজ করেছেন, এখন অনেকেই করছে,
কিন্তু সেই পথিকৃৎ নজরুল ইসলাম মিন্টু দেশে বিদেশের একজন অত্যন্ত সুপরিচিত মানুষ। আমি নজরুল ইসলাম মিন্টুকে আসন গ্রহণ করতে বলছে। মোশতাক ভাই কথা বলতে চান না, আমি জানি বলেই ডাকিনি, তবে ডাকবো আবার। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একজন অতি পরিচিত নানাবিধভাবে, প্রথমত কমিউনিটির বাংলাদেশ ফেস্টিভ্যাল, যার হাত ধরে এই অনেক বছর ধরে চলবে, এবং এনআরবি টেলিভিশনের যিনি স্বত্বাধিকারী সাংবাদিক, হ্যাঁ শহীদুল ইসলাম মিন্টু। সো আমি প্রায় এটাই বলতে যাচ্ছিলাম যে মিন্টু হিসাবেই সপরিচিত, এবং আমি এনআরবি টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় আমাদের অনুষ্ঠানটা তারা রেকর্ড করছে। আচ্ছা, মোশতাক ভাই আমাকে না করেছিলেন, কিন্তু আমি তবুও মোশতাক ভাইকে একটু অনুরোধ করছি, আপনি বসে থাকেন, আমাদের সাথে বসেন। মৌ, তুমি আসো, আমাদের সুলেখিকা, এবং ওই আপাও আছেন সুব্রত কুমার দাস। খুব খুশি হব আপনি যদি আসেন এখানে। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাহবুব চৌধুরী রনিকে ডাকছি, আরেকটা চেয়ার রনির জন্য এখানে দাও। এরা আমরা সবাই একটু আমাদের এখানকার কথা বলবো, শুনবো। আমি শুরু করি আমাদের প্রিয় লেখক, সুলেখক, অনুবাদক, একদার শিক্ষক আমাদের সুব্রত কুমার দাস দাদা, এবং যিনি সানন্দে অনুষ্ঠানটিতে এসছেন, তাকে আমি প্রথমে অনুরোধ করছি আজকের আয়োজনটার মুখবন্ধ শুরু করতে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আসমা আপা, আপনাকেও ধন্যবাদ আমাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আমি তো কোনো ক্রমেই এই আয়োজনে বক্তা হওয়ার উপযুক্ত ছিলাম না। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এনআরবি টেলিভিশন এবং বাংলা মেলের পক্ষ থেকে আজকের যে দুজন অতিথি তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি হচ্ছে প্রথম কথা। আপনারা অনেকেই তাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, এবং আমার খুবই আনন্দের এই যে আমি তাদের দুজনকে একদমই ব্যক্তিগতভাবে চিনি না, আজকেই প্রথম দেখছি। কিন্তু যেটি ঘটে, একজন মানুষের জীবন মূল্যবান হয়ে ওঠে যখন তার কাজ ব্যক্তিগত পরিচয়ের বাইরে, সীমানার বাইরে চলে যায়। আমি টরন্টোতে এসেছি, কানাডা এসেছি 2013 সালে, এবং তারপর থেকে যখন এই প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ শুরু হয়, সেই সময় থেকে আমাদের যত সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক উদ্যোগ, কর্মকাণ্ড, এর সংবাদ এবং লেখালেখি আমরা পাঠিয়েছি এই ইব্রাহিম চৌধুরী সাহেব। তিনি সবসময় যত্ন করে সেগুলো প্রকাশ করেছেন, এবং আমি মনে করি যে এর ভেতর দিয়ে একটা বড় ব্যাপার ঘটছে। সেটি হচ্ছে তিনি থাকেন আমেরিকায়, এবং এটি হচ্ছে মানে আমেরিকায় তো প্রিন্ট কপিটা প্রচারিত হয় আর ডিজিটালি থাকে। ডিজিটালটাও যদিও প্রথম থেকে মনে হয় ছিল না, আমার যতদূর মনে পড়ে যে শুধু লিঙ্ক থাকতো। আমি এবার এগুলো খুব বেশি খেয়াল করি, কারণ আমি নিজে আজকে থেকে 22 বছর আগে বাংলা সাহিত্য নিয়ে প্রথম ওয়েবসাইট করেছিলাম। এই জন্য আমি খুব খেয়াল করি যে কে কোন লেভেলে চলছে। পরবর্তীকালে তারা ডিজিটাল ভার্সানটা নিয়ে এসছেন, এবং সেটা বিনা পয়সায় দেওয়াতে একটু সুবিধা হয়েছে। যখন নিউজটা ওরকম করে ডিজিটালি থাকে, তখন সেখান থেকে ছবিটা খুব ইজিলি আমরা বের করতে পারি। এবং তাদের এই পত্রিকায় আমাদের ক্যানাডার মানুষদেরকে নিয়ে, বিশেষ করে বাঙালি মানুষদের কথা আমি বলবো, আমাদের যে কর্মকাণ্ড, সাহিত্যিক উদ্যোগ, এই সমস্ত জিনিস তারা যে প্রচার করেন, এর ফলে আমাদের যে বাঙালি বাংলাদেশি সিলেটি যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। এটি তো আসলে আমাদের মানব জন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা যেন পরস্পরের প্রতি মানে এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকি, আমরা যেন ইতিবাচক থাকি, আমরা যেন ভালো কাজকে প্রমোট করি। এবং সেই প্রমোশনের ব্যাপারে আজকে যারা উদ্যোগ নিয়ে তাদের দুজনকে আমাদের সবার সাথে পরিচয় করাচ্ছেন, তাদেরকে সম্মানিত করে আমাদেরকে সম্মানিত হওয়ার যে সুযোগ দিচ্ছেন, তাদের সবাইকে আমি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি যে আজকের এই আয়োজন সর্বশেষ পর্যন্ত অনেক আনন্দময় হবে এবং আমাদের সম্পর্ক আরও বেশি গভীরতর হবে। সবাইকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুব্রত দা। সুব্রত নন্দী খুব সাধারণকে অসাধারণ, অসাধারণকে আরও অসাধারণ করে তোলেন। আমি জানি তার বাচন বলা এগুলো আমাদের জন্যে সুখপ্রদ, শোনার জন্যে খুব ভালো। আমি চলে আসি মাহবুব চৌধুরী রনি, কারণ রনি হচ্ছেন আমাদের প্রিয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট। তার সুশৃঙ্খল ব্যবস্থাপনায় জালালাবাদের বিভিন্ন অনুষ্ঠান হবে। তিনি আমাদের পরিচিত মুখ। এখন তাকে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আসমা আপা। আসলে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপা আজকে এখানের উপস্থাপনা করছেন। তো অনুষ্ঠানের শুরুতেই আমি আজকের যারা আয়োজক, বিশেষ করে আমার ছোটো ভাই বাপ্পি এবং মিজান, তারা সবসময় এরকম ভিন্নধর্মী অনুষ্ঠান করেন। টরন্টোতে যেসব গুণী মানুষ আনেন তাদেরকে আমাদের সান্নিধ্যে নিয়ে আসেন। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা আজকে আমাদেরকে এই সুন্দর সুযোগটুকু করে দিয়েছেন। আজকের এই দেখা সাক্ষাৎ অনুষ্ঠানের আমাদের সম্মানিত অতিথি আপনারা সবাই জানেন, নিউ ইয়র্ক থেকে আমাদের প্রথম আলোর সম্পাদক আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন ভাই এবং রানা ভাই, দুইজন আমাদের অতিথি এসছেন। খোকন ভাইয়ের সাথে আমি এবং বাপ্পি আমরা প্যান্ডামিকের সময় আমরা টক শো করি। সেই সুবাদে প্যান্ডামিকের সময় আমি ওনার একটি সাক্ষাৎকার নেই 2019 এবং 20-এ। তখন ওনার সাথে কিছু কথা বলার সুযোগ হয় হোয়াটসঅ্যাপে এবং সরাসরি। আসলে যে উনি সংবাদপত্রে, প্রবাস জীবনে সংবাদপত্র চালানো এবং এটাকে চলমান রাখা দীর্ঘদিন কাল করে উনি আমাদের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয়। কারণ আপনারা জানেন প্রবাস জীবনে সংবাদপত্রে যারা কাজ করছেন কিংবা সংবাদপত্র যারা বের করেছেন, এটা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তো আমরা অত্যন্ত গর্বিত যে উনি এত দীর্ঘকাল যাবৎ প্রবাসে সংবাদপত্র প্রকাশ করে আসছেন এবং প্রথম আলোর মতো একটি পত্রিকার সাথে উনি সম্পৃক্ত, যেটি নিউ ইয়র্ক থেকে এখন ডিজিটাল ভার্সনও বের হয়। এবং সর্বোপরি উনি আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান এবং আমরা অত্যন্ত গর্বিত ভাইয়ের কাছে যে উনি টরন্টোতে আসছেন এবং আমাদেরকে আজকে এই দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে। তো আশা করি উনি আরও ঘন ঘন টরন্টোতে আসবেন এবং উনি যদি আমাদের এই সামারে আরও আসেন, আমাদের জালালাবাদের পিকনিক জুলাইয়ের 20 তারিখ, উনাকে আমন্ত্রণ রইল। আমরা ভবিষ্যতে আমাদের যখন কোনো জালালাবাদের পক্ষ থেকে কোনো সামাজিক কর্মকাণ্ড হবে আমরা উনাকে আমন্ত্রণ জানাবো, উনি যাতে জালালাবাদে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের মাগরিবের আজানের বেশি সময় নাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাকে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে আমার বাপ্পি এবং মিজানকে, এবং সর্বোপরি আপনারা যারা সবাই আসছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব চৌধুরী রনি। আমি আসলে মাগরিবের হয়তো একটা বিরতি হবে, তার আগে আমি মূল টেবিলে যাওয়ার আগে আমাদের বাম পাশে কিছু গুণী মানুষ আছেন, আমাদের খুব পরিচিত লেখিকা এবং গবেষক মধুবন্তী আছে আমাদের সাথে। ও অবশ্য এখন খুব কম থাকে আমাদের সাথে, তবু এসছে। এবং আমি বলছি যে একটু, যেহেতু ইব্রাহিম ভাই আর হেলাল ভাই আমাদের এখানে আছেন, তাদের নিয়ে বা তোমার কিছু বলা থাকলে একটু বলো। শুভ সন্ধ্যা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি শুধু একটা কথাই বলবো যে ইব্রাহিম ভাইয়ের সাথে তো 2023 সাল থেকে বঙ্গ সম্মেলনে আমরা যুক্তভাবে অনুষ্ঠান করছি। নিউ ইয়র্কে যখন ছিলাম তখন ওনার পত্রিকার অফিসে গিয়ে অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছি। তারপরে হেলাল ভাইয়ের সাথে পরিচয় হলো ফেসবুকে, কিন্তু দুজন এখানে আসার আগে বলেছে আমরা টরন্টো যাচ্ছি, আমাদের তো টরন্টোতে তুমি ছাড়া কেউ নেই। আর এখন আমি না তো এটা হচ্ছে যে তো সেটা আজকের এই ভর সবাই দেখে আমি ভাবলাম যে ওটা আমার জন্য বিরাট পাওনা ছিল যে আমি ছাড়া ওনাদের কাছে আর কেউ নেই। কিন্তু এই দুজন গুণী মানুষই বঙ্গ সম্মেলনে আসার জন্য 35 বছর অপেক্ষা করেছেন উনি। বঙ্গ সম্মেলনকে সাধুবাদ জানাই এবং আগামীতেও আমরা অনেক বঙ্গ সম্মেলনে যাব। তবে ওনাদের সুবাদে টরন্টোর অনেক পরিচিত মুখের থেকে আমি দূরে সরে গেছিলাম আমার নিজের গবেষণার কাজের জন্যই, কিন্তু আজকে বেরিয়ে এসে আবার সেই মানুষগুলোর সাথে পরিচিত হচ্ছি, সেই মানুষগুলোকে দেখতে পাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত। আমি আসমা আপাকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আসলে এমন সব মানুষ আছে আমাদের আশেপাশে,
এখন যে সবার কথা একটু একটু শুনতে ইচ্ছে করছে। আমি প্রথমে একটু আমাদের বর্ষিয়ান মঈনুদ্দিন চৌধুরী ভাইয়ের কাছে চলে আসি, এই কমিউনিটিতে যাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আজকের এই দুজন অতিথির সম্মানে আমি তাকে কিছু বলতে বলছি। মঈনুদ্দিন চৌধুরী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠান উপস্থাপনা যিনি করছেন ওনার তো সম্বন্ধে বলার কোনো অপেক্ষা রাখে না, এবং আজকের এই অনুষ্ঠানটা যারা সম্মানিত অতিথি দুজন আমাদের সম্মুখে উপস্থিত এবং যারাই এখানে আছেন, আমি মনে করি সকলেই একজন ব্যক্তি নয়, এক একটা প্রতিষ্ঠান। এরা যারা এখানে উপস্থিত সকলেই প্রতিষ্ঠান, এরা তো হেড টেবিল, সব টেবিলই আমি দেখতেছি। কি বলবো, আসলে এই যে ইব্রাহিম চৌধুরী খোকন আমার চেয়ে বয়সে হয়তো 17-18 বছর ছোটো হবে, কিন্তু একসাথে বিভাগ আন্দোলন, সিলেটের বিভাগ আন্দোলন করেছি একসাথে, অনেক কিছু, অনেক স্মৃতি বিজড়িত। ওনার নাম শুনেই চলে এসেছি, এবং উনি যেভাবে আমাদের সাথে ওই যে 30 বছর আগে ছিল সেভাবেই তার চেহারা ছবি সব একই। কেমন করেছে এই মানুষটা, চেহারা চোরা সব সমান, একই ধরনের। আমাকে ও পোলা চিনতে পারে নাই, বলে যে আপনার এত লম্বা দাড়ি সাদা হয়ে গেল। বলে দেখে এই যে সিটি আজকে যদি পরিসর ছোট্ট হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিসর। আমি মনে করি পৃথিবীতে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই পর্যায়ে, এই অনুষ্ঠানটি হবে সর্বোত্তম অনুষ্ঠান। কারণ এখানে যারা বসে আছেন উনি কবি, লেখক, সাহিত্যিক। এই জিনিসটাকে আমরা এক কলম লিখতে পারি না। আমরা এই যে সাংবাদিক বসে আছেন দুইজন, এই যে মুস্তাক সাহেব, এরা সমাজের কাজের, সমাজের জন্য কত নিবেদিত, কত কাজ করেন তারা। মহান আল্লাহ রব্বুল আলামিন এর বিচার করবেন, এর রিওয়ার্ড পাবো আমরা সকলেই। আজকের এই অনুষ্ঠানে শরিক হতে পারে আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি অত্যন্ত ধন্য। এবং আপনাদের ছোট্ট দুই ভাই বাপ্পি এবং এই যে মিজান, এরা যে কাজটি করেছেন, কি কাজ করেছেন দেখেন। হ্যাঁ, এদেরকে আমরা দুই হাত ছাড়ি দিই, একটু দাও না তোমরা দুইজন, আমরা আবার তোমাদেরকে। হ্যাঁ, মিজান কোথায়? মিজান বাপ্পি। তা আমি বক্তব্য দেওয়ার তো সুযোগ নেই, কারণ এই নামাজের সময় অতি সন্নিকটে মহান আল্লাহ রব্বুল আমিন যেমন আমাদের সকলকে আরও যেন মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে যেন আমরা নিবেদিত হতে পারি। উই অল হ্যাভ টু আওয়ার কমিউনিটি, আওয়ার ওয়ার্ল্ড অ্যান্ড ইটস পিপল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি সাদ চৌধুরী। সাদ চৌধুরী গেলবারের জালালাবাদের প্রেসিডেন্ট ছিলেন এবং নিরলসভাবে কাজ করছেন, এবং আমাদের সিলেটের গর্ব। সাদ চৌধুরী। ধন্যবাদ আসমা আপা, শুভ সন্ধ্যা। ইব্রাহিম চৌধুরী খোকন ভাই আমার গোলাপগঞ্জেরই, আমার খুব কাছেরই, কিন্তু আমিও অনেক ছোটোবেলা থেকে প্রবাসে, উনিও অনেক দিন থেকে প্রবাসে, দেখা হয় নাই, কিন্তু ওনার লেখা পড়ি, ওনার ফলোয়ার্স আমি, আমার বড় ভাইয়ের বন্ধু, একসাথে উনি লেখাপড়া করেছেন। পাশাপাশি হেলালুদ্দিন রানা ভাই, আপনাদেরকে সুস্বাগত টরন্টো শহরে, এবং আগামীতে বড় প্রসারে আসবেন আপনারা। রনি বলে গেছে যে জাল্লাবাদ ফেস্টিভ্যাল হয় প্রতি বছর, আগামীতে ইনশাআল্লাহ আমরা যেই দায়িত্বে থাকবে, আমরা জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরকে বলবো আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। তখন আপনাদের সাথে আমরা খোলা মনে বসে আলাপ করব, অন্য প্ল্যাটফর্মে থাকবো। এখানে আমরা ছোট্ট পরিসরে হোক, আমাদের ছোটো ভাই বাপ্পি এবং মিজান যে আয়োজনটা করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে এবং টরন্টোবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ইব্রাহিম ভাই গোলাপগঞ্জের, আমাদের গোলাপগঞ্জের সভাপতি এখানে আছেন। তারপরেও আমি দাওয়াতটা দিয়ে দিতেছি, আগামী 4 তারিখ আগস্টের আমাদের একটা ফ্রেন্ডস অ্যান্ড গেট টুগেদার হয় গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো, অন্টারিও, কানাডার। আপনাদের দাওয়াত রইল, এবং এখানে যারা গুণীজন বসে আছেন, আসলে এখানে যারা বসে আছেন এদের সামনে বক্তব্য দেওয়ার মতো আমার এত ক্যাপাসিটিও নাই, আমি শুধু সমাজসেবা করি। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমরা একে অন্যের জন্য দোয়া করব। ধন্যবাদ। আবার এখন গোলাপগঞ্জের প্রেসিডেন্ট নওয়াজ চৌধুরী সাচ্চু ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলতে। আর বলে রাখছি, আপনারা যেটা বলবেন, আমাদের বিশিষ্ট জরিনা তো অবশ্যই আছেন, আপনারা বলতে চাইলে অবশ্যই সবাই বলবেন। সরি ধন্যবাদ আসমা আপা, খুব সুন্দর সঞ্চালনা করছেন। আসলে আমি যে ব্যাপারে একটু লজ্জিতই বোধ করছি। আসলে এই অনুষ্ঠানটা আমরা গোলাপগঞ্জের মাধ্যমে আয়োজন করা যেত, কিন্তু আমরা আসলে খুব একটা জানিও না। যাই হোক, তারপরে
বাপ্পি এবং মিজান আমাদের ছোটো ভাই ওরা যে আয়োজন করেছে তার জন্য বিশেষভাবে ধন্যবাদ। এবং যাই হোক, ইব্রাহিম ভাই আসলে আমি বলবো আমাদের প্রজন্মের এবং আমাদের এলাকার উনি এই সময়ের সবচাইতে একজন সফল ব্যক্তি এবং সাংবাদিকতায় উনি আমাদের এলাকায় আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন উনি আসলে ক্লাস 9-10-এ পড়তো। তখন পুরা স্কুল উনি মাতিয়ে রাখতেন। কবিতা আবৃত্তি বলেন আর যাই বলেন, ওই ইব্রাহিম চৌধুরী খোকন সবাই এক নামে ওনাকে চিনত। উনি আমার বড় ভাইয়ের ক্লাসমেট, আর উনার বাড়ি আসলে আমাদের বাড়ি থেকে নদীর এপার খুব 1.5-2 মাইল দূরে। তো উনাকে পেয়ে আসলে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। কি বলবো, ওনার সম্বন্ধে বলার কোনো ভাষা নেই। উনি আসলে বিশিষ্ট নাট্যজন। উনি একসময় সিলেটের বিভিন্ন থিয়েটারে অ্যাক্টিং করতেন, প্লাস উনি সাংবাদিকতা করতেন। এবং ওনার সম্বন্ধে আসলে আমি খুব বেশি, কিন্তু ওনার লেখা আমি পড়ি সবসময়। ওনার লেখা এত চমৎকার, এত সাবলীল এবং এত গতিশীল এবং এফেক্টিভ হয়। আমি প্রথম আলোর যে ধারা, এই ধারার চেয়েও উনি উপরে ওনার লেখার ভাবনা আমি মনে করি। আনিসুল হক সাহেবের যে স্টাইল, ওনার স্টাইল, যাই হোক আমি খুব বেশি বুঝি না, কিন্তু আমার মনে হয় আর কি এত এত প্রাঞ্জল ভাষায় উনি লেখেন। এবং যাই হোক আমরা সবসময় উপভোগ করি। আপনি ভালো থাকেন ভাই, খোকন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আর আমাদের 4 তারিখ একটা প্রোগ্রাম আছে, আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার। তো এটা আমরা খুব সবসময় 1 বছর পর করি, সাকসেসফুলি একটা প্রোগ্রাম, প্রায় 1000 খানেক লোক হবে আমরা আশা করি। এবং আমি একটা জিনিস লোভ সামলাতে পারতেছি না, গত 6 বছর ধরে আমাদের এই সংগঠন গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো, উই আর ডুইং ভেরি গুড। এবং একটা বিরাট টিম আমাদের সঙ্গে আছে যারা কাজ করতেছে। এখানে ফাহিম ভাই আছেন, এখানে এই রনি সাহেবও আছেন আমাদের সঙ্গে, তারপরে ওই সাদ চৌধুরী আছেন। আমরা একটা বিরাট টিম কাজ করতেছি গোলাপগঞ্জের হয়ে। এবং আমরা প্রায় 1.5 কোটি টাকা দেশে বিদেশে আমরা গোলাপগঞ্জের কল্যাণে আমরা ব্যয় করেছি। এবং রিসেন্টলি একটা প্রজেক্ট আমরা করেছি প্রায় 45 লাখ টাকার মতো। গোলাপগঞ্জে আমরা 27টা ইজি বাইক আমরা দিয়েছি এবং 27টা সেলাই মেশিন দিয়েছি। এর আগে আমরা কোভিডের সময় মেশিন দিয়েছি, সেলাই মেশিন দিয়েছি। তো এনিওয়েজ আপনি আমাদের এগুলো একটু ইয়ে করবেন, আর আপনার পত্রিকার মাধ্যমে যদি একটু আমি মাঝে মধ্যে আপনার কাছে পাঠাবো, একটু তুলে ধরবেন, তাইলে আমরা কৃতজ্ঞ বোধ করবো। ধন্যবাদ খোকন ভাই, আমি আর সময় নেব না, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। এই সংগঠনগুলো কিন্তু এখানে মানব উন্নয়নে অনেক কাজ করছে। ছাত্রবৃত্তি বা কারো মারা গেলে তাদের ফিউনারাল এবং এসব সহায়তা দিয়ে থাকে। এটা কমিউনিটির জন্য খুব গর্বের বিষয়। আর আমাদের এখানে কিন্তু কথা যাদের বসিয়ে রেখেছি তাদেরকে আরেকটু বসাবো, কারণ আমাদের প্রিয়জন একজন এসেছে, আমি দেখেছি দূরে বসে আছে, আমাদের প্রিয় কবি দেলোয়ার এলাহি। সে আমাদের সিলেটের এখানকার সাংস্কৃতিক অঙ্গনের একজন বিশিষ্টজন। আমি তাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্যে। দেলোয়ার এলাহি। সবাইকে শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা। 2-1 কথা বলতে চাইলেও বিশেষণের যন্ত্রণায় আর ওই এত ভার কাঁধে এসে পড়ে আর বলার আর ইয়ে থাকে না। এইটা রক্ষা করে অনেক সময় একটা দায় হয়ে যায়। আপনাদের দুজনকে স্বাগত জানাই টরন্টোতে। আমরা এখানে যারা উপস্থিত আছেন, আমি বলি যে শুধু এটুকুই নয়, টরন্টো শহরে আরও অনেক মানুষজন আছেন যারা সাহিত্য, সংস্কৃতি এবং সাংবাদিকতার চর্চায় অনেক কাজ করছেন। আপনার ডান পাশে এমন একজন মানুষ বসে আছেন যিনি এমন একটা কাগজ বের করতেন, আমার ধারণা আপনারা যদি দেখে থাকেন এই কাগজটা তাহলে বলবেন যে বাংলাদেশের বাইরে এরকম একটা কাগজ কি বেরোতে পারে। দেশে বিদেশের পত্রিকা যারা দেখেছেন তারা জানেন। সুনীলদা একসময় বলতেন যে পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, কলকাতার বাইরে বা ঢাকার বাইরে যে কোনো শহরে যাই না কেন, বাংলা পত্রিকা দেখলেই আমার যখন হাতে নেই তখন এটার আদ্যপন্ত খোঁজ করে দেখি এরা বাংলাদেশের মানুষ। পৃথিবীর যে কোনো শহরেই যান যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন, বাংলা পত্রিকা যেমন আছে, সাহিত্য সংস্কৃতি আছে, এবং খুঁজলে দেখা যায়, এটা আঞ্চলিকভাবে নেবেন না অন্য কেউ, খুঁজলে দেখা যায় তার অনেক এটার গোড়াপত্তনের
পেছনে বা এই কাজগুলোর পেছনে সিলেটের মানুষের একটা অগ্রণী ভূমিকা থাকে। তো এটা ABM মুসা একটা তার দীর্ঘ একটা লেখা এই ব্যাপারে লন্ডনে থাকাকালীন সময়ের একটা সময় সিলেটের মানুষদেরকে খুবই মানে কি বলবো কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। তো এখানে সকলে মিলেমিশে সব জায়গারই মানে আমি কোনো আঞ্চলিকভাবে এটা নিচ্ছি না, আপনারা অন্যভাবে নেবেন না। এই শহরে আপনারা এসেছেন, আপনারা আমাদের শহর সম্পর্কে আমার ধারণা আপনারা আগে থেকেই জানেন, এবং এই যে কয়জন মানুষ এখানে উপস্থিত আছেন, বিশেষ করে বাপ্পি এবং তার বন্ধুরা যে আয়োজন করেছে, তারা সাহিত্য সংস্কৃতি নয় সমাজসেবায় নানাভাবে সম্পৃক্ত। কিভাবে আমরা আমাদের জাতির এই সময়টাতে মূল যে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা কোন দিকে অগ্রসর হলে শহীদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে এবং জাতিগত সম্প্রীতি বজায় থাকবে এবং সত্যিকার অর্থে আমরা একটা মানবিক এবং সুন্দর বাংলাদেশ পাব, আশা করি আপনারা কিছুটা আলোকপাত করে আমাদেরকে জানাবেন। এটাই আমাদের প্রত্যাশা। আপনাদেরকে স্বাগতম। টরন্টো এবং কানাডার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি দেলোয়ার ইলাহি। আমি কিছুক্ষণের মধ্যেই নামাজের বিরতিতে যাব, সে 2-3 মিনিটের মধ্যে। তার আগে আমি একটু মোশতাক চৌধুরী, সবাই শুনতে চাচ্ছে আমাদের, প্রবীণ বলবো না কারণ এখান থেকে আপত্তি আসে। মোশতাক আহমেদ, সরি, একটু কিছু বলবেন মোশতাক আহমেদ, অনেকদিন মোশতাক ভাইকে দেখছি। থ্যাংক ইউ আসমা আপা, আর থ্যাংক ইউ আমাদের দুইজন গুণী যারা আসছেন আজকে। আমি ওই বাপ্পির এই ফেসবুক পেজে দেখে আমি আসছি, পরে আমার ওনার ছোটো বোনের হাজব্যান্ড এনাম ভাইকে ফোন দিছি যে উনি কি সেম লোক, উনি আসতেছে। উনি বলতে ওনাদের স্টোরি অনেক লম্বা, ওনারা কদিন থেকে জার্নি এটা নাকি ফেসবুকে ওনাকে পড়ছেন, উনি লিখে লিখে আসতেছেন। এনিওয়ে থ্যাংক ইউ, আপনাদের যে দেখা হইলো এখানে এটা, আর আমরা টরন্টোবাসী খুবই গর্বিত আপনাদেরকে পেয়ে। আর আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের আসমা আপা বা যারাই আছেন এখানে, সবার নাম বলতে গেলে মিন্টু ভাই বা শহীদুল ইসলাম মিন্টু, সাগর ভাই বা যার নাম আর কি আমাদের উনি আছে, সবার নাম কিন্তু আমি আসতে হচ্ছে না। আর যা সবাই গুণী, আমাদের টরন্টোর মঈন ভাই বলেন, আর বাপি, সাজু, সবাই এখানে, সবাইকে ধন্যবাদ। এইটা একটা বিরাট আমাদের কি বলো পাওনা যে আপনারা আসছেন এখানে, এইটা আমরা খুবই গর্বিত। আর আমি একজন এখানে ফিট হই না, আমি সাংবাদিক না, আমি সেই কমিউনিটি ওয়ার্কার। তো আমি যারা গুণী এখানে আসেন ওনারা ভালো কথা বলবেন, আমার তো বলার কোনো অভ্যাসও নাই আর বলিও না। আশা করব যারা আসেন যারা ওনারা তো সাংবাদিকতা করেন। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ অনেক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদের পায়োনিয়ার আসলে কমিউনিটির অগ্রযাত্রার মোশতাক আহমেদের নাম আছে, সর্বত্র থাকবে। অনেক ধন্যবাদ একটু কিছু বলার জন্য। আমি সমস্ত অতিথি এবং যারা আমাদের বিশেষ অতিথি হয়ে এসছেন তাদের কাছ থেকে একটা নামাজের বিরতি নিচ্ছি, মাগরিবের 10 মিনিট, এবং তারপরে আপনারা এখানে বসে থাকলেই ভালো, আমরা শুরু করে দেব। এবং আমাদের কথাবার্তার পরে বোধহয় একটু খাবার দাবারের বন্দোবস্ত আছে, সেটা খেতেই এসছি, তাই একটু বিরতি নিয়ে নিচ্ছি মাগরিবের। ধন্যবাদ। নামাজের বিরতির পর আমরা আবার শুরু করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানের যে উপস্থাপনার দায়িত্বে আছেন আসমা আপা, ওনাকে আমি কিছুটা বিরতি দিয়েছি, উনি কিছুক্ষণ পরে আবার শুরু করবেন। আমি এখন শুরু করতে যাচ্ছি। তো আমি এখন সংক্ষিপ্তভাবে আমাদের গুণীজন দুজন ভাইকে নিয়ে বলার জন্য আমি লিমন ভাইকে অনুরোধ জানাচ্ছি এখানে এসে কিছু কথা বলার জন্য সংক্ষিপ্তভাবে। উনি লিমন ভাই আসলে কানাডাতে নতুন এসেছেন, কিন্তু উনি একজন বাংলাদেশের আইনজীবী এবং একজন ভালো লেখক। আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আসলে সিলেটি একটা কথা আছে যে আসলে কিতা যায় ও দেখি বারো গেলেও দান বান্ধে, তো বাপ্পিরে আসলে ছোটোবেলা থেকে সিলেট শহরও বাপ্পি ও সংগঠন টরন্টো যখন আইলাম ও দেখি বাপ্পি সিলেট টরন্টো
ও সংগঠন যতটা প্রোগ্রাম বাপ্পি আসন আর একজন মানে মঈন ভাই আসন আসলে ধন্যবাদ আজকের অনুষ্ঠান আয়োজন লাগি বাপ্পি আর মিজানুর রহমান আসলে ঘটনাটা হইল খোকন ভাই আইরা কেন খোকন ভাইয়ের প্রোগ্রাম লগে আমি হেলাল ভাইয়ের লগে আমার জাস্ট লেখা মানে সম্পর্ক আছে বা হেলাল ভাইয়ের লগে আমার হয়তো সিলেট শহরে দেখা হয়েছে না আর খোকন ভাইয়ের লগে অনেক সময় দেখা হয়েছে খোকন ভাইয়ের লগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামও দেখা হয়েছে ধন্যবাদ আমি আজকে অনুষ্ঠান আইয়া এখন আইসি দেখা করার লাগি আমার কথা কওয়ার সুযোগ দিয়েছেন ধন্যবাদ আজকের আয়োজক হলরে আর একটা কথা খোকন ভাইয়ের ছোটো করা আর আমার মনে হয় গোলাপগঞ্জের কৃতি সন্তান আসলে খোকন ভাই সিলেটর একজন ব্যক্তি আর কারণ আমার মনে হয় কবি দিলওয়ারে আমরা সিলেটি হইয়া কবি দিলওয়ারে আর আমরা বাংলাদেশে যাইবার দিছি না তো ওই হিসাবে খোকন ভাইরে আর গোলাপগঞ্জ আপনারা কইয়া খোকন ভাইরে সিলেট বানান সিলেটি না বানানিটা আসলে ঠিক হইতো না হেলাল ভাই খোকন ভাইরে দীর্ঘ জীবন কামনা করলাম সবাই আজকের অনুষ্ঠান আবার লাগি সবাই কৃতজ্ঞতা জানি বিদায় নিলাম আল্লাহ হাফিজ ধন্যবাদ লিমন ভাই সুন্দর করে গুছিয়ে বলার জন্য আসলে লিমন ভাইকে আমি সেই ছোটোকাল থেকে চিনি আমি যখন খেলাঘর করতাম তখন থেকেই দেখতাম লিমন ভাই আছেন লেখালেখিতে ওনাদের মাধ্যমে হয়তো এবং তাজুল ইসলাম ভাই একজন মারা গিয়েছেন ওনার মাধ্যমে লেখালেখির হাতটা আমার কিছুটা শুরু হয়েছিল যদিও এখন আর এভাবে নেই যাই হোক এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যদি উনি খাচ্ছেন তারপর ওনাকে আমি বিরক্ত করব অনেক দূর থেকে এসেছেন আসলে মায়ার টানে সবার টান এসেছেন যখনই কেউ একজন লেখকের টানে আসে তাতে বোঝা যায় যে আসলে একজন আরেকজনকে কতটুকু আমরা ভালোবাসি আমি অনুরোধ জানাচ্ছি মাহবুব ওসমানী ভাইকে এসে কিছু বলার জন্য অনেক ধন্যবাদ বাপ্পি ভাই সম্মানিত সুধীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান যাকে নিয়ে আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন ভাইয়ের সাথে মানে এই প্রথম মনে হয় আমার ফিজিক্যালি আপনার সঙ্গে দেখা হইলো কিন্তু তার আগে ওনার সঙ্গে নানান সময় কথা হয়েছে ফেসবুকে মেসেঞ্জারে এবং আমরা যারা সাংবাদিকতা করে আসছি বাংলাদেশে আমরা প্রথম আলো স্বাভাবিকভাবেই প্রথম আলো তো সবসময় আমাদের কাছে একটা বড় ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের সংবাদ ছাত্র অবস্থায় শিক্ষার্থী থাকা অবস্থায় যখন পড়তাম আমেরিকার বা নিউ ইয়র্কের খবরাখবরগুলো খোকন ভাইয়ের মাধ্যমে আমরা জানতাম ওই যে বড় করে লেখা থাকতো ইব্রাহিম চৌধুরী খোকন নিউ ইয়র্ক থেকে এরকম করে আমরা লেখাগুলো পেতাম খোকন ভাই খুব ভালো লাগছে আপনাকে দেখে আমাদের মাঝে খুবই হ্যাপি যে আপনাকে মানে অবশেষে সামনাসামনি দেখতে পেলাম যদি এর আগে আমার নিউ ইয়র্কে যাওয়া হয়েছে কিন্তু আপনার সঙ্গে সময় সুযোগ মতো আসলে দেখা করা হয় নাই আমারও প্রথম আলোর সঙ্গে একটা সম্পর্ক ছিল এক সময় প্রথম আলোর সিস্টার কনসার্ন এবিসি রেডিওতে আমি সাংবাদিকতায় আমার হাতে খড়ি আসলে সেই সময় প্রথম আলোর যারা ছিলেন তাদের সবার সঙ্গেই পরিচয় ছিল এখনও সাংবাদিকতার সবার সঙ্গেই পরিচয় আছে আমার আজকে যারা বিশেষ করে কানাডাতে বা টরন্টোতে সাংবাদিকতার জায়গাটা কিংবা সংবাদ পরিবেশনের জায়গাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী মানুষদের পৃথিবীতে যেখানে আছেন তাদের মাঝে কানাডার খবরাখবর তুলে ধরছেন সেই মানুষগুলো কিন্তু এখানে বসা আছেন আমাদের শহীদুল ইসলাম মিন্টু ভাই নজরুল মিন্টু ভাই সাগর ভাই আসমা আপা আছেন এবং আরও যারা গুণী মানুষরা আছেন আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারছি এই জন্য ভালো লাগছে খোকন ভাই আপনি সবসময় আসবেন আমাদের এইখানে আমরা অনেক আড্ডা দেব এনজয় করব যেটা দেখা সাক্ষাৎ শুধু না আপনি আরও বেশি বেশি করে আমাদের মাঝে আসেন আমরা আপনার কথা শুনতে চাই আপনার অভিজ্ঞতাও শুনতে চাই আজকে আসলে আমরা আপনাকে শুনতে এসেছি আপনার কথা শুনতে এসেছি আপনার অভিজ্ঞতাগুলো জানতে চাই অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ মাহবুব ওসমানী ভাই অত্যন্ত সুন্দর করে লিখেন এবং কমিউনিটিতে আসলে অত্যন্ত বিনয়ের সাথে এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার সুন্দর গুছিয়ে বক্তব্য বলার জন্য ধন্যবাদ এবার আমি কথা শুনবো আমাদের একসময়ের সিলেট কলেজের তুকুর ছাত্রনেতা এখানে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই জনাব মিসবাউদ্দুল কাদির ফাহিম ভাইকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসলে একটু আবেগ আপ্লুত এই দুইজন বড় ভাই ইব্রাহিম চৌধুরী খোকন ভাই কিছু আত্মীয়তাও আছে বড় ভাই কলেজ ক্যাম্পাসে সিলেটের ক্যাম্পাসে সিনিয়র ভাই হিসাবেই সবসময় শ্রদ্ধা করেছি আরেকজন মানুষ যিনি হেলালুদ্দিন রানা ভাই সাংবাদিকতা সাহিত্য কবিতার অঙ্গনে
ওনার বিচরণ ছিল। আমরা যখন 90 দশকে আমার যৌবনের উত্তাল দিনতে প্রায় প্রতিদিন বিকালবেলা ওনাদের খুঁজে, ওই সময় কিন্তু মোবাইল ছিল না, টেলিফোনের খুবই দুরবস্থা ছিল, তো আমরা বিভিন্ন অফিসে, ওনাদের অফিস ছিল সাংবাদিকতার জন্য, আমরা একটি মিছিল করলে জাতীয় পত্রিকায় নিউজটা ধরানোর জন্য ওনাদের অফিসে আমাদের দর্শন দিতে হতো। এবং ওনারা সাংবাদিকতা করেছেন নিঃস্বার্থভাবে। ওনারা হয়তো কেউ কেউ রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ছিলেন, কিন্তু সাংবাদিকতার অঙ্গনে ওনাদের বিচরণ ছিল সম্পূর্ণ নিরপেক্ষ। আওয়ামী লীগের মিছিলের যে কাভারেজটা দিতেন, বিএনপিরটাও ঠিক সেইভাবে দিত, জামাতেরও যেত, জাতীয় পার্টি যেত, যে কোনো দলের সভা সমাবেশের খবরগুলো জাতীয় পত্রিকায় ওনাদের ভূমিকা ছিল পরিষ্কার। তো আমি আসলে ওনাদের সাথে আমাদের দীর্ঘদিন যোগাযোগ নেই, ওনারাও দেশ ছেড়েছেন। আমি ছাত্ররা দিতে থাকা অবস্থায় সম্ভবত চলে গেছেন। বুরের আলোতে ছিলেন বোধহয় ভাই, বুরের কাগজ, হ্যাঁ বুরের কাগজ। আসলে সিলেট অঞ্চলের সাংবাদিকদের মধ্যে ওনারা ছিলেন এবং আরও কয়েকজন সিনিয়র সাংবাদিক ছিলেন, সাত্তার ভাই, আব্দুল মালিক ভাই এবং বঞ্জু ভাই নাই, খবরের নিউজ ছিলেন। অজয় দা আমেরিকায় মারা গেছেন, বাংলা ইংল্যান্ডে মারা গেছেন। এই যে বাংলা বাজারের রিপোর্টার ছিলেন, ব্যুরো প্রধান ছিলেন। ওনাদের সাথে আমাদের সম্পর্ক ছিল বড় ভাই ছোটো ভাইয়ের মতো, খুব স্নেহ করতেন। তো ওনাদের আজকে আসলে পেয়ে খুবই ভালো লাগছে যে কই আমরা 83, 84, 85 আন্দোলন এবং 90, 93, 94 পর্যন্ত ওনাদের সাথে আমাদের সিলেটের রাজপথেই আমাদের দেখা সাক্ষাৎ হতো। তো আজকে ওনারা প্রবাস জীবনে এসেছেন, আমি নিজেও চলে এসেছি, আসলে খুব মিস করি এই দিনগুলা। আর আজকে এখানে এসেছেন বিশেষ করে আমার স্নেহভাজন দুইজন ভাই বাপ্পি এবং মাসুম, এই যে আয়োজনটা করেছেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, দেখা করার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। একই সাথে আজকে মিডিয়া কভারেজ দেওয়ার জন্য আমাদের এনআরবি এবং সিলেট ওয়ানকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফাহিম ভাই সুযোগ করে গুছিয়ে বলার জন্য। আসলে আমরা অনেকের কথা শুনবো, এখানে দেখা সাক্ষাৎ তো দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এতটুকুই মাথায় রেখে আমরা কথা বলবো, চেষ্টা করব সবার কাছ থেকে। এখানে বিশেষ করে আজকে আমি অত্যন্ত খুশি যে সাগর ভাই, 2 মিন্টু ভাই একসাথে বসে আছেন, ওনাদের কথা শুনবো। অনেক আমার ভাগ্য, অনেক দিন যাবত আমি টরন্টোতে প্রায় 25 বছর, কিন্তু 2 মিন্টু ভাই কীভাবে এক মঞ্চে একসাথে আমি পেয়েছি, কিন্তু এইভাবে একই দিন একসাথে বসে মিন্টু 2 মিনিট একসাথে। যাই হোক, আমি আবার কথা শুনবো। দীর্ঘদিন যাবত লেখা করছেন বাংলাদেশে, এখানে এসেছেন আমাদের কাছে, কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন। দুলাল চৌধুরী ভাইকে অনুরোধ জানাচ্ছি কিছু বক্তব্য বলার জন্য। আমার মনে দুলাল ভাই মানব জীবনী খুব সম্ভবত লেখা করতেন, হ্যাঁ মানব কণ্ঠতে সর্বশেষ ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দুলাল চৌধুরী ভাই। স্বাগতম খোকন ভাই, রানা ভাই। আমি দুলাল আহমেদ চৌধুরী, এখানে নতুন ছোট বাড়ি সিলেট। এক সময় সর্বশেষ কর্মস্থল সম্পাদক দৈনিক মানব কণ্ঠ, তার আগে আমি আমাদের সময় নির্বাহী সম্পাদক ছিলাম দীর্ঘ সময়, প্রায় 1 যুগ। যাই হোক, শুরুটা গোলাপগঞ্জ থেকে। এইখানে আমি আমার বড় ভাই অত্যন্ত শ্রদ্ধেয় ইব্রাহিম চৌধুরী খোকন, যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে এই পেশায় সেই ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে যাত্রা শুরু। খুব অল্প সময় সিলেটে ছিলাম, তারপরে ঢাকা চলে আসছি। আমি খোকন ভাই আসবেন নিউ ইয়র্ক থেকে, সেই সুরমা থেকে হাডসন, আপনার বঙ্গোপসাগর থেকে আটলান্টিক, গোলাপগঞ্জ থেকে প্রাচ্যের রাজধানী, ওয়ার্ল্ডের রাজধানী নিউ ইয়র্ক, কোথায় নেই ইব্রাহিম চৌধুরী খোকন। বাংলাদেশ, সিলেট তথা বাংলাদেশের পতাকা নিয়ে উনি সর্বত্র ইউরোপ আমেরিকা ঘুরেন, আপনারা দেখছেন। তো খোকন ভাইয়ের পরিচয়, রানা ভাইয়ের পরিচয়, এখানে যারা আছেন তারা তো সবাই আমাদের দেশের এক একজন গোলাপ,
এবং খুবই সম্মানিত বিশিষ্ট ব্যক্তি, আমার দেওয়ার মতো কিছু নেই পরিচয়। তবুও বলছি, খোকন ভাই সিলেটের সাংবাদিকতা, সিলেটের সাহিত্য, সিলেটের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং আইনঙ্গনে, খোকন ভাই কিন্তু আইনজীবীও, আইনঙ্গনে কোথায় ছিলেন না আমরা সবসময় দেখতাম। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে ওই ঢাকায় থাকা অবস্থায়ও যে কোনো সময় যে কোনো মুহূর্তে খোকন ভাইকে ফোন দিলে, সেটা দিন হোক রাত হোক, আমাদের ভাবনাই থাকতো না যে উনার ওইখানে টাইম কত, ঢাকার সাথে উনি কি ঘুমে, ফোন দিলে খোকন ভাই পাওয়া যেত। এবং যে কোনো বিষয়ে পরামর্শ, যে কোনো নিউজের বিষয়ে পরামর্শ খোকন ভাই অবলীলা। ঢাকায় গেলে তো কোনো উপায় নেই, আমি বরং ওনাকে সময় দিতে পারিনি, ডাকাও পারিনি। এইখানে উনি আসছেন সেই প্রায় 15-20 দিন আগের থেকেই যোগাযোগ। ওই কালকে যখন উনি ঢুকছেন কানাডায়, তখন স্বাগতম বলছি, এরপরে আর 2 দিন, কালকের দিন আজকের দিন খোঁজ নেই, আজকে এখানে আসছে। যাই হোক, আমার খুবই প্রিয়, সিলেটে অত্যন্ত প্রবীণ, এখনকার সময়ে বলা যাবে তখন খুবই আলোচিত সাংবাদিক রানাভাই, ইনকিলাবের রানাভাই নামে সবাই চিনত এক নামে। তখন তো আসলে ওই সময়ে ওই রকম সাংবাদিকতা ছিল না, খুবই বস্তুনিষ্ঠ, খুবই পরিচ্ছন্ন, সৎ, নিষ্ঠাবান সাংবাদিকরা ছিলেন। সাংবাদিকতাটা ওই মাপের ছিল। এখন হয়তো আমরাই আমাদের পেশাটাকে নষ্ট করে ফেলছি। আমি ধন্যবাদ জানাবো খোকন ভাইকে, এবং উনি যাতে সবসময় এই শহরের সাথে নিউ ইয়র্ক এবং টরন্টোর মধ্যে একটা মিল আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজনের কাছে আমার কাছে মনে হয়েছে সবাই খুবই আন্তরিক। আমিও এসে সবার সাথে পরিচয় নেই, কিন্তু অত্যন্ত স্নেহ মমতা এখানে যারা আমাদের যারা সাথে পরিচয় হয়েছে কিংবা যাদেরকে চিনি, সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন, সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে খোকন ভাই, রানা বাইরে আবারও অভিনন্দন আছে। এখানে কয়েকজন সাংবাদিক আছেন যারা অত্যন্ত প্রবীণ, এইখানে বাংলারে প্রতিষ্ঠিত করছেন সংবাদপত্রে। আমার মিন্টু ভাই, শহীদুল ইসলাম মিন্টু ভাই তো একদম মানে আমাদের মুরব্বী। আমার সাগর ভাই আসার পরপরই সাগর ভাই খোঁজ দিচ্ছেন এবং সবসময় খোঁজখবর রাখেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইরে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। খোকন ভাই, রানা ভাইরে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমি চলে যাচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের, আসলে সময় খুবই সংক্ষিপ্ত, তারপর আমি চাচ্ছি সবার কাছ থেকে একটু একটু করে কথা শুনতে, দেখা সাক্ষাৎ। এবার দেখা সাক্ষাৎ করবেন আমাদের বাবেল ভাইকে, একটু আসার জন্য অনুরোধ করছি। বাবেল ভাই, একটু দেখা সাক্ষাৎ হবে। আজকের বিশিষ্ট আকর্ষণ, যার নাম ইব্রাহিম চৌধুরী খোকন, উনি আমাদের সিনিয়র বলতে আমি তখন ডিগ্রি কলেজে, এবং আমি আজকে আমার সহপাঠী আমার ফাহিম সাহেবের সাথে কথা বললাম, যে আমি বললাম যে আমি, এবং ইয়েও ছিল আমার সাথে মহসিন, তো মহসিন আমাকে বলছে যে তুমি চিনবা, উনি তো আমাদের বাসার পাশেই। আমি বললাম উনি, তারপরে বললো যে উনি তো বাসত করতেন। তারপরে আমার মনে হচ্ছে যে উনি একটু হ্যাংলা পাতলা ছিলেন না, বলে হ্যাঁ এইভাবেই ছিলেন। তো যাই হোক, খোকন ভাই সম্বন্ধে বলার কিছু নেই। আমার সবচেয়ে ভালো লাগতেছে আমাদের এখানে মিন্টু ভাই আছেন, আরও সাংবাদিকও আমাদের সিলেট টরন্টো সিটির আছেন। তারপরে আমার এখানে যে পাশে বসা বাপ্পির পাশে আমাদের অ্যাকাউন্টেন্ট, উনিও অনেক প্রবীণ লোক, এবং ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, জানতেও পেরেছি, এবং ওনারা সবসময় দিক নির্দেশনামূলক অনেক কিছু দিয়ে থাকেন। আমরা আজকে অতিথির কাছ থেকে শুনবো, যেটা আমার দুলাল ভাই বললেন যে উনি শুধু নিউ ইয়র্কে না, দেশ, তারপরে ইউরোপ, আমেরিকা সব কিছুতেই মিলে উনি অনেক কিছু, তো ওনার কাছ থেকেই শুনবো। ওনার দীর্ঘ জীবন, আমার প্রায় 31 ইয়ার্স, এবং যদি আমার ডিগ্রি কলেজের লাইফ বলি তাহলে 40-র উপরে। ওনার সাথে আর আমার কোনো দেখা নাই, আজকে ওনাকে দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। এবং আসসালামু আলাইকুম আপনাকে এবং আমার রানা ভাইকেও, আর ধন্যবাদ দিই বাপ্পিকে আমাকে কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ বাবুল ভাই। এবারে দেখা সাক্ষাৎ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শরীফ মিয়াকে, যিনি কিনা অত্যন্ত বিশ্বস্ততার সহিত কমিউনিটিতে দীর্ঘদিন যাবে আমাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছেন, কমিউনিটির একজন তরুণ নক্ষত্র। শরীফ মিয়া, প্লিজ। Assalamu alaikum. Greetings to all. It's a pleasure to be here at the meet and greet with your special guest of honors. I think it's just not the meet and greet here. It's a celebration of connection with one another. It's building bridges. It's community coming together. I'm not involved with any journalism.
or anything, but I guess I get a crazy chance here to be amongst you guys. So I'm really excited and happy to be here. And thank you, Mizan Bhai and Bappy Bhai, always reaching out for such an event like that. Actually, what I say is excellent event this evening, and not just this one. Every event those two guys do in this community, it's always an outstanding event. Thank you so much. Thank you. থ্যাংক ইউ শরীফ, ইট ওয়াজ নাইস টু প্লেজার। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন সমাজসেবক এবং একজন তুকুর ছাত্রনেতা আলী হোসেনকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আচ্ছা, পরিচয় করে দেখা সাক্ষাৎ হচ্ছে আমাদের আলী হোসেন ভাই, টরন্টো শহরের দুজন আছেন। হ্যাঁ, এবারে অনুরোধ জানাচ্ছি এখানে আসার জন্য গোলাপগঞ্জ কমিউনিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন শাহিনকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই দেখা সাক্ষাৎ অনুষ্ঠানের হিউম্যান এইড কানাডা কর্তৃক আয়োজিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কমিউনিটির নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বেশি কিছু বলবো না, আজকে আসলে শুনবো ওনাদের কাছ থেকে কিছু অনুপ্রেরণামূলক কথা আমরা শুনবো এবং আমরা এটা আমাদের জন্য কমিউনিটিতে কাজ করতে অনেক সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব সাব্বির আহমদ শাহিন সুন্দর করে গুছিয়ে বক্তব্য রাখার জন্য। আবারে আমি দেখতে পাচ্ছি আমাদের আসমা আপা ওনার খাবার দাবার শেষ। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাকিটুকু সঞ্চালনা করার জন্য। আপনি পরিচয় করে দিলে মনে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপাকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এবারে দেখা সাক্ষাৎ করবেন উম্মে হাবিবা আপা, আপনাকে অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের মেন দেখা সাক্ষাৎ হেডিংটা বেশ ভালোই, কিন্তু সেটার পিছনে কিন্তু একটা জিনিস আছে, ভালোবাসার আর আন্তরিকতার আদান প্রদান আজকে আমাদের এই অনুষ্ঠানে। তাই আমরা বেশি খুশি হয়েছি এই অনুষ্ঠানের মধ্যমণি ইব্রাহিম চৌধুরী খোকন ভাই এবং হেলাল উদ্দিন রানা ভাইকে পেয়েছি। আসলে বেশি সময় নিব না, এখানে অনেক বক্তব্য দেওয়ার মতন অনেকে আছে। আসলে ওনারা এমন গুণী ব্যক্তি যাদের কথা কিন্তু বেশি প্রকাশিত হয় না, ওনাদের নামের পিছনে তেমন ডিগ্রির দরকার নেই, কিন্তু ওনারা এমন ডিগ্রিধারী যাদের জ্ঞানের ভাণ্ডার প্রচুর। অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, যে কোনো দিক থেকে বলেন, ওনারা সকল জ্ঞানে জ্ঞানী বলে তো ওনাদের কলমের খোঁচা দিয়ে মানুষের বিবেককে ওনারা নাড়া দিতে পারে। তো সেই জিনিসটা আমাদেরকে ওনারা জাগ্রত করতে পারে। মনুষ্যত্ববোধ, মানবতাবোধ যারা অবচেতন মনের মধ্যে থাকে, সব কিছুর দিক থেকে ওনারা ওনাদের এক কলমের খোঁচা দিয়ে, মুখে না বলেও ওনারা কলমের খোঁচা দিয়ে সবাইকে জাগ্রত করতে পারে। সেজন্য সমাজে ওনাদের অনেক বেশি ভূমিকা। আমি মনে করি ওনাদের অবদান যেটা কেউ শোধ করতে পারবে না কোনো দিন, অতুলনীয়। তা ওনাদের আমরা আরও চাইবো আমাদের দেশের, আমাদের বিশেষ করে এই কানাডা শহরে, আজকে কানাডাতে বসে আমরা পুরো একটা ছোট্ট একটা বাংলাদেশকে পেয়ে গেলাম। ওনারা আমেরিকা থেকে আসলো আর আমরা এখানে কানাডায় যারা আছি প্রবাসী সবাই একটা ছোট্ট বাংলাদেশকে আবার ফিরে পেলাম। মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশে আছি, এটা খুব আনন্দ লাগছে। এখানে অনেক গুণী ব্যক্তিত্ব আছেন, অনেকে প্রত্যেকের গুণে গুণান্বিত। তাই কাদের গুণের কথা বলবো, কিভাবে বলবো সেটা আমার পক্ষে আর বলা সম্ভব না। সংক্ষিপ্তভাবে বলছি, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়াতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপা গুছিয়ে বক্তব্য করার জন্য। আমি আপার কাছে অনুরোধ জানাচ্ছি বাকি অনুষ্ঠানটুকু পরিচালনা করার জন্য। অনেক ধন্যবাদ বাপ্পি, আমাকে বাঁচিয়েছো, কারণ অনেকের নাম হয়তো সেভাবে বলতে পারছিলাম না আমি। অনেক ধন্যবাদ, আর অনেক মজার জলযোগ হলো, সেটাও খেলাম। এখানে একটি বিষয়ে আলোকপাত করতে চাই যে অনুষ্ঠানে মিজান চৌধুরী, মাসুমুর রহমান বাপ্পি আয়োজক হলেও ওদের একটি সংগঠন আছে হিউম্যান এইড কানাডা, যেটি একটি মানবিক সংগঠন। আমাদের কমিউনিটিতে বেশ কাজ করে যাচ্ছে তারা, এবং সেই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছে। আমরা নামাজের বিরতির আগে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছি, বেশ কয়েকজন চলেও গেছেন, আছেন আবার যোগও দিয়েছেন, আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের প্রিয় সাংবাদিক, প্রথম আলোর একজন পিলার শওকত আলী সাগর। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্যে তারই সতীর্থ ইব্রাহিম সম্বন্ধে। সত্যি বলতে কি, যে আমি যখন রিপোর্টিং শুরু করি নাই তখন আমি বলি যে আমি পড়াশোনা করেছি মফস্বলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমার বাড়ি নরসিংদীতে।
তো আমি মফস্বলের ছেলে, তো মফস্বল থেকে আমরা যখন পত্রিকা পড়ি তখন কিন্তু ইব্রাহিম চৌধুরী খোকন এই নামটার সঙ্গে পরিচিত। ওই যে পত্রিকায় রিপোর্ট ছাপা হয়, সাথে নাম ছাপা হয়, সেভাবে পরিচিত। তারপরে একসময় আমরা সহকর্মী হয়েছি। উনি চলে এসেছেন আরও আগে, কিন্তু উনি চলে আসার পরেও আবার যখন প্রথম আলো শুরু হয়েছে, প্রথম আলোর সঙ্গে তিনি সংযুক্ত হয়েছেন এবং বহির্বিশ্বে প্রথম আলোর মতো একটি বড় পত্রিকাকে তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে, সাফল্যের সঙ্গে, আমি বলবো যে একটি পত্রিকাকে, মানে পত্রিকার প্রাণ কি? পত্রিকার প্রাণ হচ্ছে, আমি বিশ্বাস করি যে একটি পত্রিকায় যে রিপোর্টটি ছাপা হয়েছে বা যে খবরটি দিচ্ছে, আমি পড়ে আমার মনে প্রশ্ন জাগবে না, ঠিক তো, আচ্ছা আরেকটা পত্রিকায় কী লিখছে, এই প্রশ্নটা যখন জাগবে না তখন হচ্ছে সেই পত্রিকাটি আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থে সংবাদপত্র। কিন্তু কোনো খবর পড়ে আমার কাছে যদি মনে হয় যে না, আচ্ছা আরেকটা পত্রিকা একটু দেখি তো, মিলিয়ে দেখি তো ঠিক কিনা, তখন মনে হয় যেন একটু সমস্যা আছে। তো ইব্রাহিম চৌধুরী খোকন ওরকম একটি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন, এখনও উনি নিউ ইয়র্কে দায়িত্ব পালন করছেন এবং খুব সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের কানাডার বিভিন্ন শহরে আমি দেখি যে ওনার অনেক ভক্ত আছে, শুভাকাঙ্ক্ষী আছে, যারা ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, রিপোর্টের জন্য হোক, লেখালেখির জন্য হোক, নানাভাবে। এবং এটি আমার কাছে মনে হয়েছে যে উনি খুব ভালো একটা কাজ করে যাচ্ছেন। এবং আমি এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাবো ইব্রাহিম চৌধুরী খোকন, যে আপনি এই যে একটা বন্ডিং করা বাইরে এবং বাংলাদেশে, তার সঙ্গে একটা বন্ডিং করে দেওয়া, সেই কাজটা আপনি খুবই চমৎকারভাবে করছেন। এবং আমি কালকে আসলে ওনার একটা ভিডিও ক্লিপ দেখছিলাম যে উনি ওই স্কারবোরো টাউন সেন্টারের ওখানে কথা বলছিলেন। যাই হোক, দেখে আমার কাছে মনে হয় তার সঙ্গে আমার মাঝে মধ্যে, মানে ঠিক এইভাবে দেখা হয় না, কিন্তু মাঝে মধ্যে কোথাও একটা শেয়ারিং হয়। বিভিন্ন সময় নিউ ইয়র্কের একটা টেলিভিশনে উনি কথা বলেন, মাঝে মধ্যে উনি নিয়মিত, আমি মাঝে মধ্যে গিয়ে যোগ দেই, সেই সময় ওনার কথা আমি শুনি। তো এই শহরে আপনি এসেছেন, আপনি তো আমাদেরই মানুষ, আমাদের সঙ্গেই থাকেন সব সময়, তারপরেও এখন ফিজিক্যালি আমাদের সঙ্গে কিছুটা সময়ের জন্য হলেও আছেন। আপনাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, এবং সামনের দিনগুলোতে আপনি ঠিক একইভাবে এই যে সবসময় পর্দার বাইরে সবসময় যেরকম একটা প্রাণবন্ত থাকেন, ওরকম একটা প্রাণবন্তভাবেই থাকবেন সবসময়, সেই প্রত্যাশা রাখলাম। ধন্যবাদ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই হঠাৎ করে বলা একটি আয়োজনে আপনারা সবাই এসেছেন। সবার এখন নানা কাজ আমি জানি সামারে। আর এনআরবি টেলিভিশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা এই অনুষ্ঠানটি পুঙ্খানুপুঙ্খভাবে তারা রেকর্ড করছে এবং সেটি প্রচার করবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমাদের দুজন মহারথী রয়ে গেছেন বক্তব্য রাখার জন্যে, টরন্টো 2 মহারথী। একজন অবশ্যই নজরুল মিন্টো, হেব সাহেব মিন্টু নয় কিন্তু উনি মিন্টো বলেন, আর পাশে শহীদুল ইসলাম মিন্টু, আমাদের প্রিয়জন। আমি প্রথমেই এনআরবি টেলিভিশনের কর্ণধার এবং যিনি বাংলাদেশ ফেস্টিভ্যালের মতো একটি জাঁকজমকপূর্ণ জাতীয় আয়োজন করে থাকেন টরন্টোতে, তার পেছনের মানুষ শহীদুল ইসলাম মিন্টু, সাংবাদিক হিসেবে যার পরিচিতি বলাই বাহুল্য, তাকে আজকের এই যে দুজন অতিথি আমাদের ইব্রাহিম চৌধুরী এবং হেলাল উদ্দিন, তারা দুজন এসছেন আমাদের এখানে। তারা আমাদেরকে তাদের কথা তো শোনাবেনি, কিন্তু তারা আসার জন্য তার যে বক্তব্যটা একজন সাংবাদিক হিসেবে আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। শহীদুল ইসলাম মিন্টু। আসলে ধন্যবাদ সবাইকে। আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাপ্পি এবং মিজানকে। বাপ্পি যখন প্রথম আমাকে বলে যে আমার এক ভাই, আপনি হয়তো চিনবেন, উনি আসছেন, তো আমরা তো এরকম একটা আয়োজন করতে চাই, আমি তো অবশ্যই আয়োজনটি করা উচিত। এবং আমি দেখলাম যে বাপ্পি এবং মিজান আমাদের কাউকে কোনো কিছু করতে দেয়নি, তারা নিজেরা সব কিছু করেছে, আমরা শুধু অতিথির মতো এসে উপস্থিত হয়েছি। যে জন্য আমি বলবো যে এরকম ছোট ভাই আসলে অনেক অনেক থাকা দরকার, বাপ্পিকে এবং মিজানকে আবারও কৃতজ্ঞতা। দ্বিতীয়ত হচ্ছে আসলে খোকন ভাইয়ের ব্যাপারে তো সবাই বলে ফেলেছেন, সাগর ভাই সহ যারা বলেছেন প্রত্যেকে। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো যেটা খোকন ভাইয়ের মনে হয় যে উনি বয়স ওনার অনেক, আমরা জানি, ইতিমধ্যে অনেকে নানানভাবে বলে গেছেন। উনি ছাত্র জীবনে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন ওইটাও আমরা জেনে ফেলেছি। হ্যাঁ, উনি কোথাকার মানুষ সেটাও জেনে ফেলেছি, কেমন মানুষ সেটাও জেনেছি, উনি নাটক করতেন সেটাও জেনেছি, কোনো কিছু বাকি নাই আসলে তার জানা। হ্যাঁ, উনি আইনজীবী ছিলেন, অনেক রকমের তথ্য
কিন্তু খোকন ভাইয়ের যেটা সবচেয়ে ভালো, উনি এখনও প্রাণবন্ত এবং এখনও উনি যে জীবনটাকে উপভোগ করেন, তার গত 2-3 দিনের বিভিন্ন লেখনী আমি আজকে আসলে দেখছিলাম যে উনি এসে বিভিন্নভাবে লিখছেন, ভিডিও করছেন। এই যে একটা প্রাণবন্ত ব্যাপার, আমার কাছে মনে হয় যে এই যে তিনি এই বয়সে এসে এরকম শিল্প সংস্কৃতি, বিশেষ করে সংবাদপত্রের সাথে এখনও যুক্ত থাকতে পেরেছেন, তার সঞ্জীবনী হচ্ছে সেই শক্তি যে নিজে এখনও আসলে তরুণী রয়ে গেছেন এবং তাকে দেখে মনে হচ্ছে না যে তার বয়স অনেক বেশি, রাইট? তো খোকন ভাইয়ের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা যে আমাদেরকে সময় দিয়েছেন। আর আরেকটি কথা, আমাদের অনুষ্ঠান শুরুর আগে আলোচনা হচ্ছিল, একটা হচ্ছে যে প্রিন্ট পত্রিকার আসলে এই সময় খুবই ক্রান্তিকাল চলছে। খোকন ভাই বলছিলেন যে প্রেসে ছাপেন তারা সবসময় টেনশনে থাকেন প্রেসটি কখন বন্ধ হয়ে যায়। আমাদের টরন্টো তো একই অবস্থা। করোনার পরে আমরা যে প্রেসে পত্রিকা প্রিন্ট করতাম, তারা তাদের সে প্রিন্টিং খরচ প্রায় 3 গুণ করে ফেলেছে। আপনারা জানেন অনেক পত্রিকা এখানেও বন্ধ হয়েছে, অনেকে সংগ্রাম করছেন টিকে থাকার জন্য। এই সংগ্রাম আমাদের চলতেই থাকবে, কিন্তু যে মানুষগুলো ডেডিকেটেড, যে মানুষগুলো সংবাদপত্রকে ভালোবাসে, যারা মনে করে যে শেষ রক্তবিন্দু দিয়ে তার পছন্দের মনের কাজটি করে যাবে, তারা করবেনই। তো আরেকটি জিনিস আমি বলে শেষ করব, কারণ বেশি কথা বলবো না। আসলে আমরা খোকন ভাই এবং রানা ভাইয়ের মুখ থেকেই তাদের কথা শুনতে চাই। এবং আমার কাছে সবচেয়ে মজা লেগেছে, খোকন ভাই প্রথমবারের মতো কানাডা এসেছেন। এটার জন্য তার তো জরিমানা হওয়াই উচিত। দ্বিতীয়ত আরেকটা জরিমানা তার অবধারিত। খোকন ভাই আমাকে জানিয়েছেন উনি মনে প্রাণে চান যে কানাডা যেন আমেরিকার একটা পার্ট হয়ে যায়, যে এই ঝামেলা বর্ডার টর্ডার রেখে দরকার কি। তা আমি বললাম যে খোকন ভাই এটা এইখানে বলছেন, আর কোথাও বলেন। হ্যাঁ, তো আমরা খোকন ভাইয়ের জন্য কানাডার দরজা সব সময় খোলা। খোকন ভাইয়ের জন্য এটা একটা স্পেশাল ব্যাপার। খোকন ভাইয়ের যখন মন চায় চলে আসবেন, আমরা আসি। এবং এক ভাই বলেছে, এটা আমার কাছে খুব ভাল লাগছে, যে খোকন ভাইকে শুধুমাত্র আমরা গোলাপগঞ্জ কিংবা সিলেট দিয়ে একটু মানে লিমিটেড না করে ফেলি। খোকন ভাই বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ, এবং উনি যে কাজ করছেন এই কাজই তাকে বাঁচায় রাখুক। আমরা খোকন ভাই, বাংলাদেশের খোকন ভাই, ওইটা যদি উনি টিকে থাকেন, সিলেটের খোকন ভাইও টিকে থাকবেন, গোলাপগঞ্জের খোকন ভাইও টিকে থাকবেন। আর সর্বশেষ যেটা আমি বলে শেষ করব, আমি এই সুযোগটা নিতেই চাই। খোকন ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল, খোকন ভাই বলছিলেন যে আমি বিশ্বের যে কোনো জায়গায় যাই, যদি দেখি বাংলা পত্রিকা, দেখা যায় যে 1, বাংলাদেশিরা বাংলা পত্রিকা বের করে এবং এটা অনেক কঠিন কাজ। 2, কোনো না কোনোভাবে পত্রিকার পেছনে সিলেটের কারো ভূমিকা থাকে, কিংবা সিলেটি প্রকাশক কিংবা কোনো সিলেটি কারো উৎসাহ আছে। হ্যাঁ, এটাও খোকন ভাই বলতেছিলেন, ওটা আমি আর বললাম না। যাই হোক, এইটার যুক্ত করতে চাই আমি একটা জিনিস আমি জানিয়ে রাখি সবাইকে। আমি খোকন ভাইকে বলেছি এটা, যে আমরা যে বাংলা মেল বের করলাম কিংবা বেঙ্গলি টাইমস বের করলাম, আমাদের টিমে কিন্তু কোনো সিলেটি নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে আমার জার্নি, বেঙ্গলি টাইমস, বাংলা মেল এবং এনআরবি টিভি, এই জার্নির পেছনে একজন মানুষের বিরাট অবদান আছে, সামান্য না, বিশালতম অবদান। সে মানুষটির বাড়ি কিন্তু সিলেট, এবং তিনি হচ্ছেন মুস্তাক ভাই, এখানে বসা আছে। এবং মুস্তাক ভাই হচ্ছে এই শহরে আমার মেন্টর। এবং আমি যখন প্রথম বেঙ্গলি টাইমস করি, জাস্ট একটা ডোমেন কিনে, আমার এখনও মনে আছে, $9 দিয়ে একটা ডোমেন কিনে পত্রিকা শুরু করলাম। তো একদিন হঠাৎ করে, মুস্তাক ভাইকে আমি চিনতাম না, উনি আমাকে ফোন দিলেন, যে বললেন যে হ্যাঁ, পত্রিকা দেখতেছি ভালো হচ্ছে, আপনারা সব ক্যানাডিয়ান নিউজ দিচ্ছেন, আপনি আমার অফিসে একটু চা খেতে আসেন। তো আমি মুস্তাক ভাইয়ের অফিসে চলে গেলাম। যাওয়ার পরে আমাকে বলল যে পত্রিকা খুব ভালো হচ্ছে, এটা তো টিকায় রাখেন, চেষ্টা করতে থাকেন, আমার কাছে ভালো লাগছে। এবং উনি নানান ধরনের পরামর্শ দিলেন মুস্তাক ভাই। দেওয়ার পরে বললেন যে আপনি শুধু এইভাবে করেন না, এটা একটা ভালো ফরম্যাটে নেন, একটা কর্পোরেশন করে ফেলেন। তাই কর্পোরেশন করতে ওই ধারণাও আমার তখন ছিল না আসলে। মুস্তাক ভাই অনেকক্ষণ তাকায় থেকে বললেন যে আপনার জাস্ট নাম দেন, অ্যাড্রেসটা দেন, আমি করে দিচ্ছি। মুস্তাক ভাই 10 মিনিটের মধ্যে বেঙ্গলি টাইমসের কর্পোরেশন করে দিলেন। এইভাবে শুরু, এইখানে কিন্তু শেষ না। তখন মুস্তাক বললেন, দেখেন আমার অ্যাকাউন্টিং ফার্ম আছে, আপনি আমার একটা বিজ্ঞাপন দিয়ে দেন। আমার তখন বিজ্ঞাপনের রেটও ছিল না, কেউ যে বিজ্ঞাপন দিবে এটা আমার কল্পনার বাইরেও ছিল, কারণ এটা আমি মনের আনন্দে করি। আমি তখন ফুল টাইম জব করি এক জায়গাতে, যেহেতু পত্রিকার মানুষ, কি করব, বাকি সময় পত্রিকার পিছনে আমি বিভিন্ন এখানকার ক্যানাডিয়ান নিউজগুলো বাংলা করে, এখানকার কমিউনিটির বিভিন্ন নিউজ আমি নিজে নিজে লিখে, নিজে নিজে গিয়ে আমি ছবি তুলে এইগুলো পোস্ট করতাম সেখানে। ওই সময় সেটা খুবই পপুলার ছিল এবং এটা আমার
কানাডার মিডিয়া জীবন আমার শুরু, এবং ওইখান থেকে আজকে যাত্রা, যেটা আমরা বাংলা মেল 13 বছর ধরে আমরা ক্রমাগত প্রিন্ট করে যাচ্ছি, আপনারা জানেন। তো মুস্তাক ভাইয়ের গল্প আরেকটু বলে শেষ করব। সেটা উনি বললেন যে আপনি আমাকে 1 বছরের একটা রেট দেন, কত দিবেন, আমি আপনাকে চেক দিয়ে দিচ্ছি। আমি হাঁ করে তাকায় আছি, তা আমি কত রেট দিব, আমার কাছে তো কোনো রেট কার্ড নেই, আমার ধারণাও নেই। আমি নিজে নিজে বললাম যে ঠিক আছে, মাসে $30, 12 মাসে হচ্ছে $360। এখনও আমার মনে আছে, মুস্তাক ভাই জাস্ট লিখে, তখন তো আমার অ্যাকাউন্ট ছিল না বেঙ্গলি টাইমসের নামে, আমার নামে মুস্তাক ভাই চেক লিখে দিলেন। এবং অনেকে যে বলে রিলিজিয়াসলি যে কিছু কিছু মানুষের টাকাতে অনেক বরকত হয়, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমার জীবনে মুস্তাক ভাই তার প্রমাণ। এবং সেইখান থেকে আমাদের যাত্রা শুরু এখনও আছি। তা আমি বলবো যে আজকে খোকন ভাইয়ের অনুষ্ঠানের মাধ্যমে আমি ওইটাও এন্ডোর্স করতে চাই যে প্রবাসে আসলে বাংলা পত্রিকার প্রকাশনায় সিলেটিদের একটা বিরাট ভূমিকা আছে। এটা আমাদের সবসময় আসলে মনে রাখা উচিত কোনো না কোনোভাবে। যখন আমি কয়েকদিন আগে লন্ডন থেকে ফিরলাম, খোকন ভাইও ঘুরে আসলেন কিছুদিন আগে, সেখানে কিন্তু আমি দেখেছি, বিলিভ করেন আমার কাছে কিন্তু মনে হয় নাই যে আমি নন সিলেটি। তারা যে আতিথেয়তা করেছে, রাইট, আমার কাছে মনে হচ্ছে আমার বাড়ি সিলেট। আর আমার তো একটা সুবিধা আছে যে আমি বাংলা বাজার পত্রিকা একদম সিলেটের 1 নম্বর পত্রিকা ছিল, আপনারা জানেন, দৈনিক। আমি 6 বছর ছিলাম, ন্যাশনাল নিউজের ইনচার্জ ছিলাম, এবং অফিস থেকে আমাকে পাঠানো হতো সিলেটের বিভিন্ন থানায় আমাদের যারা প্রতিনিধি ছিল তাদেরকে ভিজিট করার জন্য, এবং আমি সিলেটের প্রতিটি থানায় আমার ঘোরার শেষ। যে জন্য আমি জানি না, কোনো না কোনোভাবে দেখা যায় যে আমার সঙ্গে থাকে। এবং যে বাপ্পিদেরও আরেকটা গল্প বলি সিলেটি, বাপ্পিরা তখন রিজেন্ট পার্কে আজ থেকে 15-16 বছর আগে, ওই বাপ্পি আর এই বাপ্পি মিজান কিন্তু অনেক পার্থক্য, যারা জানেন। তখন তারা গান করে, আরও অনেক কিছুই করে, ওইগুলো বললাম না। সেইখান থেকে তাদের বিরাট চেঞ্জ। বাপ্পি একদিন এসে আমার বললো যে ভাই চলেন আপনি সহ আমরা একটা পত্রিকা করি, এবং আমি মিটিং করলাম। বাপ্পিরা হচ্ছে 20 জনই সিলেটি, আমি শুধু একমাত্র নন সিলেটি। এবং এইভাবে আমরা অনেকবার মিটিং, এইটা ওইটা, পরে আমাদের নানান জটিলতার কারণে সেটা আর ঘটে নাই। কিংবা এইগুলো বলার হচ্ছে এই জন্য কি, আমরা প্রবাসে যখন থাকি না, বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য সবারই অনেক প্রাণের টান, মায়ের টান থাকে। এই যে খোকন ভাই, দরকার তো নাই, আমি জানি খোকন ভাই যে আসছে টরন্টোতে, তার ভিতরেও কিন্তু একটা আকুতি কাজ করে যে আমি বাংলাদেশি যারা পত্রিকা করে তাদের সাথে একটু কথা বলি, আমার এলাকার যারা আছে তাদের সাথে একটু দেখা করি। নাইলে উনি আসছেন একটা আয়োজনে, সেখান থেকে কিন্তু এখানে ছুটে এসেছেন। আমি যেটা সবচেয়ে বেশি বলতে চাই, আসলে আমরা সবাই একসঙ্গে থাকতে হবে। আমরা কানাডাতে বসবাস করছি কিংবা যে আমেরিকাতে করি, আমাদের অনেক রকমের আইডেন্টিটি, যেহেতু আমরা ইমিগ্রেন্ট, কখনো আমরা এশিয়ান, কখনো দক্ষিণ এশিয়ান, কখনো আমরা মুসলিম, কখনো আমরা বাংলাদেশি। তো আমি মনে করি আমাদের সমস্ত পরিচয়গুলোকে আলাদা আলাদা না করে মানুষ হিসাবে আমরা একসাথে যাতে বাঁচতে পারি, ইমিগ্রেন্ট হিসাবে আমরা যেন আরও শক্ত জায়গা করতে পারি, এটার জন্য সবাই মিলে কাজ করা উচিত। আর খোকন ভাইকে আমি আবারও থ্যাঙ্কস দিব, যেটা উনি সবসময় করেন। প্রথম আলোর উত্তর আমেরিকা ভার্সনে কানাডার প্রচুর নিউজ প্রকাশিত হয়, আমি সবসময় দেখি, চেক করি, এবং এমন অনেক নিউজ আছে আমি খোকন ভাইয়ের সামনে বলি, আমি বাংলা মেলে এগুলো ছাপি না, কিন্তু খোকন ভাই দিয়ে দিচ্ছেন। আমি জানি এটা তাকে উৎসাহিত করার জন্য, কিংবা কানাডার একটা খবর মানুষ জানবে, খোকন ভাই কিন্তু ওইখান থেকেই ওই গুরুত্বটা উনি দেন। প্রথম আলোর মতো পত্রিকা তো সব কিছু যায় না, কিন্তু আমি মনে করি ওখানে খোকন ভাই আছে দেখেই ওই জিনিসটা আমরা পাচ্ছি, ওই সুযোগটা আমরা পাচ্ছি। তো আমরা খোকন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি, রানা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি। এবং আমি আবারও বলবো যে আসলে কানাডা আমেরিকার কোনো রাজ্য হওয়ার দরকার নেই, খোকন ভাইয়ের জন্য দরজা খোলা। খোকন ভাই ঘন ঘন আসবেন, বেশি বেশি আসবেন, আমাদের আতিথেয়তা করার সুযোগ দিবেন। আপনার সাথে আমরা সব সময় আছি, ভালো থাকবেন। ধন্যবাদ শহীদুল ইসলাম মিন্টু। আসলে শহীদুল ইসলাম মিন্টু এখানে একজন অবশ্যই পায়োনিয়ার, কিন্তু তার শুরুটা যার কথা দিয়ে বলা হলো, উনি আমার খুব ঘনিষ্ঠজন, আমাদের মুশতাক আহমেদ। আমি একটু অ্যাড করি, আমি যখন নতুন আসলাম, একেবারেই এসেছি যখন, তখন এ বলে এই অনুষ্ঠানে যেতে, ওই অনুষ্ঠানে যেতে। আমি অনুষ্ঠানগুলোতে যাই, কিন্তু বিনা পারিশ্রমিকে আমি ফেরত আসি, এটা আমার জন্য খুব আনইউজুয়াল। আমি তো, দিস ওয়াজ মাই ব্রেড অ্যান্ড বাটার ইন বাংলাদেশ, তো বাদ দিলাম সব। তো আমি মজা পাচ্ছি না এটা। এখন যেমন আমি ইচ্ছা করেই অনুরোধে ঢেকে গেছি, সেটা অন্য বিষয়। বড় পরিসরে একটা অনুষ্ঠানে গেলে আমি মনে করতাম। তো একদিন পরিচয় হলো মোশতাক ভাইয়ের সাথে, উনি বিসিএসে আমাকে নিয়ে গেলেন। আমি খুব আপ্লুত হলাম, ভালো লাগলো যে নতুন হিসেবে আমার অনেকগুলো টিপস দরকার ছিল, হলো, কথা বললাম। এই কথা প্রসঙ্গে বোধহয় আমি এটা বলেছিলাম। তো মোশতাক ভাই হঠাৎ করে কী যেন একটা সিগনেচার টিউন না কি করলেন বিসিএসের,
করে আমাকে বললেন আপনি কি একটু ভয়েস দিবেন, আসবেন, এমন বিনয়ের মধ্যে বলেছিলেন যে আমি জানি এটা বিনা পয়সার, তবুও এসে গেছিলাম। মজার বিষয় হলো ছোট্ট একটা সিগনেচার টিউন রেকর্ডিংয়ের পরে একটা প্যাকেট উনি আমার হাতে দিলেন এবং আমি বাসায় খুলে দেখি $400, এবং ওটা আমার জন্য একটা খুব এনকারেজিং এবং এনথুজিয়াস্টিক ছিল যে আশ্চর্য। আমি মনে মনে যেটা ভাবছি ওটা কী করে, কারণ উনি হচ্ছেন মানুষের মাইন্ড রিডার। উনি বুঝতে পারতেন যে একজন নতুন ইমিগ্রেন্ট যাদের পরিচিতি ছিল নিজের দেশে, তার আসার পরে টানাপোড়েনটা কেমন থাকে। আমি মোশতাক ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি, কারণ এরকম একজন মানুষের আমাদের কমিউনিটিতে খুব দরকার। ধন্যবাদ মিন্টু। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন যিনি বসে আছেন খুব বিন্দাসের মতো একটা দৃষ্টি দিয়ে, যার হাতে তৈরি হয়েছে দেশে বিদেশে, যে দেশে বিদেশে নিয়ে উত্তর আমেরিকা গর্বিত, আমিও তাদের একজন, সেই আমাদের মিন্টু ভাই, নজরুল মিন্টু। ভেরি স্টাইলিশ, ভেরি স্মার্ট, দেখে মনে হয় খুব অবজার্ভ করছে, কিন্তু মিশুক প্রকৃতির, সবার সঙ্গে খুব সুন্দর করে মেশে এবং হি ইজ ভেরি অবজারভেটিভ। এবং তার লেখাগুলো আজকাল উনি খুব কেস হিস্ট্রি নিয়ে লিখছে, যেগুলো আমি একটু ভয়ে পাই, খুন খারাপি কী সব বিষয়, কিন্তু এগুলোও খুব জরুরি বিষয় সমাজের জানার জন্যে, সামাজিকভাবে সবাইকে সচেতন হবার জন্যে। এই যে বড় মানুষটি, আমাদের প্রিয় মানুষটি নজরুল মিন্টু, এখন তাকে এই দুজন বিশেষ অতিথিকে নিয়ে এবং সামগ্রিকভাবে তার কথা শোনার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এত সুন্দর বক্তার বক্তব্য শোনার পরে আমার তো আর কিছু অবশিষ্ট রাখে নাই যে আমি যে কিছু বলবো। আর দ্বিতীয়ত হলো আসছিলাম দুইজনের জন্য, এখন আরেকজন দেখা যায় জীবিত থাকা অবস্থায় উনার সম্বন্ধে যে প্রশংসা বাক্য উনি শুনে গেলেন, কোনো আফসোস নাই, আর কোনো আফসোস থাকার কথা না। আমি আর নতুন কি করবো, উনি আমারও মেন্টর, মানে উস্কানিমূলক যত কাজ আছে উনার মাধ্যমে হয় আর কি, হয়েছে কমিউনিটি। শুরুতেই আমি আমাদের দুইজন অতিথিকে আমি স্বাগতম জানাই আমাদের কানাডাতে, টরন্টোতে। এবং আমিও একটা প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম থেকে আসলাম। আর ধন্যবাদ জানাতে চাই আমি বাপ্পিকে, আর বাপ্পির সহযোগী যে মিজান, মিজানকে আমি চিনি না। মিজান কোথায়? মিজানটা একটু দেখি কোনটা। ও মিজান নামে মানুষে আমি চিনি না। এই জন্যে আমাদের একটা ব্যর্থতা আছে কমিউনিটিতে। আমি সেটা কমিউনিটির একজন ব্যক্তি হিসাবে আমি বলি যে আমরা কমিউনিটিতে আমাদের পরবর্তী জেনারেশন আমরা তৈরি করতে পারি নাই, যে আমাদের পরে কে হবে। এরা নিজে নিজে হয়েছে, কিন্তু এরা যারা আসছে মিডিয়াতে বা সংগঠনে, যারা অ্যাসোসিয়েশন করে, বিভিন্ন সংগঠন করে, এরা আমরা তৈরি করতে পারিনি। ওসমানীও আছে, সব নিজে নিজে এবং একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে তারা এখানে করছে। কিন্তু বাপ্পি শুরু থেকে, বাপ্পি কিন্তু অনেক ছোট ছিল, আজ থেকে 30-35 বছর আগে। আমি তো মনে তার একদম শুরুটা আমি দেখেছি এবং খুব প্রাণবন্ত ছিল, এবং এখনও সে আছে। আমি সেদিন সিলেট গেলাম, সিলেট মুসলিম সাহিত্য কেন্দ্রে, সেখানে অনুষ্ঠানে গিয়ে আমি তো অবাক। সেখানে তাকে প্রধান অতিথি করা হয়েছে এবং তাকে তার সাথে তার যে সাংগঠনিক কর্মকাণ্ড আছে এবং তার বন্ধুবান্ধব তারা সবাই ছিলেন। আমার কাছে আমি খুব গর্ববোধ করেছি। আজকে এই যে আয়োজনটা, আমি ভাবিনি যে বাপ্পি একা করতে পারবে। আমি একবার জিজ্ঞেস করতে চাইলাম বাপ্পি কোনো কিছু কন্ট্রিবিউট করা লাগবে কি না। আমি দেখি যে না, এগুলা সে কোনো সুযোগই দিচ্ছে না। বললো যে ভাই আসবেন। আর আগে থেকেই একদম নিউ ইয়র্কে থাকতে, বাপ্পি নিউ ইয়র্কে ছিল, নিউ ইয়র্কে থাকতে তারা দুইজন, ইব্রাহিম আর বাপ্পি দুইজনে মিলে তারা প্রোগ্রাম করেছে টরন্টোতে। আসলে তারা কি করবে। আমি একটু অস্বস্তিতে ছিলাম যে আজকে বঙ্গ সম্মেলনের উদ্বোধন, সেখানে যাব, সেখান থেকে আমি ফেরত আসবো কিভাবে অনুষ্ঠান করব। ওইখানে প্রায় 10,000 লোকের উপস্থিতি। চিন্তা করেন কত বড় ইভেন্ট তারা আয়োজন করেছে। এবং গেলে শিক্ষণীয় বিষয় হলো, আমি অন্য কোনো কারণে বলছি না, আমি কোনো অনুষ্ঠানও দেখিনি। শিক্ষণীয় হলো যে কত সুন্দরভাবে একটা অনুষ্ঠানকে বা একটা ইভেন্টকে অর্গানাইজ করা যায়। এইটা দেখতে গেলে ওইখানে সব অর্গানাইজাররা কিন্তু অডিটোরিয়ামে বসা ছিল। বাইরে আমাদের তো দেখা যায় যে বাইরে একদম দরজা থেকে শুরু করে খালি গ্রুপিং এবং তর্ক বিতর্ক, কে খুশি হইলো, কার লোক ঢুকাবে, কার। সুন্দরভাবে সব কিছু স্মুথলি মানুষজন আসছে, পয়সা দিচ্ছে, রেজিস্ট্রেশন করেছে, অনলাইনেই বেশিরভাগ লোক।
রেজিস্ট্রেশন করে ঢুকছে, বাস প্রোগ্রাম তাদের চলছে। আর আজকে দুজনের সাথে ইব্রাহিমের সাথে আমার অনেক দিন আগেরই পরিচয়। আমি আমার কোনো কুটুম খেস আমি এগুলা বলবো না, উনার আত্মীয় স্বজন এখানে এত বেশি যে কোনো চিপাগলি দিয়ে আমি ঢুকতে পারবো না। আর রানাতে এখন দেখলাম যে মানে রানার গতিবিধি আরও বেশি ভয়ঙ্কর। এখন যাইতে যেতে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত উনি গিয়ে ওইখানে মানে সেখানে উনি আস্তানা গেড়েছেন, সেই খবরও পাইলাম। যাই হোক, আপনারা সবাই আসছেন, খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর কিন্তু আমি কোনো অনুষ্ঠানে আসলাম। কি বাপ্পি, আমি কিন্তু সাধারণত এখন আমি যত পারি, কারণ সব জায়গায় কোন্দল, সব জায়গায় দলাদলি, সব জায়গায় গ্রুপিং, তো অ্যাটলিস্ট আজকের এই মহতী অনুষ্ঠানটা আমরা সবাই মিলে আমরা করলাম। আরেকটা জিনিস না বললেই নয়, একজনে বলছেন যে বাপ্পি বলছে যে 2 মিনিট উভয়কে দেখ, আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা একসাথে থাকি। এই যে দেখতেছেন সাগর, ওসমানী, মিন্টু, আমরা কিন্তু সবসময় থাকি, কিন্তু মানুষের ধারণা হইল যে এটি হল একজনের বিরুদ্ধে আরেকজনের, যদি লাগাই দিতে পারি তাহলে আমি হ্যাঁ লাগলো। কেউ যদি বললেন আপনি কোনো বললেন যে এতদিনে একজন সাংবাদিক আসলো, মানে আমার পছন্দ লাগে নাই, এখন এতদিন পরে সাগর আসলে বললো যে এতদিন পরে আরেকজন সাংবাদিক আসছে। ওসমানী আসার পর তারা নিয়ে লাফালাফি শুরু হয়েছে, বললো যে এতদিনে একজন জেনুইন সাংবাদিক আসছে আমাদের কমিউনিটিতে, তারা কর। তো ওরা আসে, ওরা সপ্তাহখানেক ওদের যখন পারপাস সার্ভ হয়ে যায় তারা আউট। আর নইলে প্রথমে তারা আসবে, এসে আপনারা দেখাবে যে আমি উৎসাহ দিচ্ছি। কিন্তু এই যে বললো কত কষ্ট করে, 3 গুণ বেড়ে গেছে প্রিন্টিং কস্ট। বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনের পয়সা আনতে গেলে সেই তো আরেক ব্যাপার। আমি জানি না, ইব্রাহিম চৌধুরী খোকন তো ওইখানে বিশাল আস্তানা, তার আবার নেটওয়ার্ক ভালো এবং বেশিরভাগই মহিলা দ্বারা বেষ্টিত। হ্যাঁ, এটা বলছি এই জন্যই যে মহিলাদের না, মহিলারা যদি কাউকে ফোন করে যদি টাকা পয়সা চায়, ওইটা কিন্তু আর দেরি করে না, বা ভাবে যে এরা যদি আসে, এবং এরা একটা গ্রুপ, পুরা গ্রুপ, এবং সেটা কিন্তু কানাডা পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। মৌ গেল কই, হ্যাঁ সেই ইয়ে পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। আমার কাছে ভালো লাগে যে আমাদেরই এলাকার, আমারই এক আত্মীয় একটা ভালো পজিশনে, এবং তার যোগ্যতা বললেই সে কিন্তু এই পজিশনটা পেয়েছে, এবং উত্তর আমেরিকার মতো একটা দেশ, বাংলাদেশের প্রধান পত্রিকার দায়িত্ব, এটা কিন্তু বড় গৌরবের ব্যাপার। তো আমরা অভিনন্দন জানাই, আর বাপ্পিকে আবার অভিনন্দন জানাই, মিজানকে আবার অভিনন্দন জানাই। এরকম তোমরা মাঝে মধ্যে যদি আয়োজন করো, এবং আজকের উপস্থাপিকা তার কথা না বললেই নয়, তো তিনি সবসময় ভালো উপস্থাপন করেন। আর আমার মেন্টরকে আবারও অভিনন্দন, এবং উনাকে আসলে একজন, আমি জানি না সবাই উনার সম্পর্কে জানেন কিনা, এখানে বাংলাদেশ ডাইরেক্টরি উনি করেছেন, সিলেট ডাইরেক্টরি উনি করেছেন, বাংলা জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন, কনস্টিটিউশন, এই সব কিছু কিন্তু উনার মাধ্যমে হয়েছে। আমরা যদি সবাই মিলে যদি উনারা যদি সম্মান দেখাই, সেটা হবে বড় গৌরবের, এবং উনার যেটা প্রাপ্য সেটা। ধন্যবাদ। থ্যাংক ইউ মিন্টু ভাই। আমার আসল বক্তাদের কথা আপনারা শুনতে চাচ্ছেন, আমিও শুনতে চাচ্ছি। এর মাঝে আমাদের মাঝে একজন অতিথি এসছেন, আমাদের মৌলভীবাজারের বিশিষ্টজন লিয়াকতুল চৌধুরী, লায়েক আহমেদ চৌধুরী, সরি আমি উল্টাপাল্টা একটু, মৌলভীবাজার অ্যাসোসিয়েশন এখানে আছে, এবং একটি বড় কাজ করেছেন সম্প্রতি তিনি, আমি দেখেছি। এ সম্বন্ধে একটু শুনতে চাই। সেটা হলো যে সিলেটের মৌলভীবাজারের অঞ্চল ভিত্তিক যে উন্নয়ন, সেটির বিষয়ে কিছু দাবি দেওয়া সম্ভবত আপনারা পেশ করেছেন এখানকার হাই কমিশন বা কনসুলেটের কাছে। তো ওটা সম্বন্ধে একটু জানতে চাই, আর আমাদের অতিথি দুজনকে নিয়ে আপনি কিছু বলুন। থ্যাংক ইউ বাবা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সঙ্গত কারণেই পারিবারিক অনুষ্ঠান শেষে আসলে কাট করেই আসতে হয়েছে। বাপ্পি ভাই দাওয়াত দিলেন আজকের এই অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠান, যেখানে আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন সাহেব এবং হেলালউদ্দিন সাহেব নিউ ইয়র্ক থেকে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। টরন্টোতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা প্রথম আলো আসলে আমাদের কাইন্ড অফ প্রাণ। আমরা সবসময় প্রথম আলো পড়ি, এবং আনন্দের বিষয় প্রতি বছর দেশে গেলে কিন্তু আমি অ্যাটলিস্ট 2টা সংখ্যা হলে প্রথম আলো হার্ড কপি নিয়ে আসি।
এটা সেই রকম আর কি একটা আবেগ আর কি, অত্যন্ত প্রগতিশীল একটা একটা সংবাদ মাধ্যম এবং নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য। তো আজকের এই অন্যান্য সুধীবৃন্দ যারা আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী, সম্পাদকবৃন্দ, অত্যন্ত গুণীজন সবাই উপস্থিত, সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম। যেটা আপা বলছিলেন কিছুক্ষণ আগে, মৌলভীবাজার অঞ্চলে আসলে আপনারা জানেন হাকালুকি হাওর সিলেট এবং মৌলভীবাজারের মধ্যে বিস্তৃত, পাশাপাশি আরও 2-3টা বড় বড় হাওর আছে। তো সেই দিন গত 2-3 সপ্তাহ আগে সেই আপনার হাওর রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলার উনি এসেছিলেন এইখানে। তো আমরা একটা আলোচনা, একটা মত বিনিময় সভা, ওনাদের কিছু দাবি দেওয়া হাওর আন্দোলন নিয়ে। তো আমরা সেটাই একমত প্রকাশ করি, যেটা হচ্ছে হাওর অঞ্চলের উন্নয়নের নামে আপনার শিল্প কারখানা কিংবা আপনার ওই যে হাইড্রো ইলেকট্রিক যেটা বা ওই যে আপনার যেটা করা হচ্ছে সেটার আপনার বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে হাওর অঞ্চলে, যে জন্য আপনার মৎস্য সম্পদ বলেন কিংবা পরিবেশ বলেন, প্রতিবেশ বলেন, খুবই খুবই খারাপভাবে এফেক্ট হচ্ছে। তো আমাদের তো আসলে বিদেশ থেকে এত দূর থেকে কিছু করার নেই। তো আমরা সম্মত হলাম সবাই মিলে আমরা একটা স্মারকলিপি দিতে পারি পরিবেশ মন্ত্রণালয়ের কাছে, এবং সেটা আমাদের কনসুলেটের মাধ্যমে। এবং সেই মোতাবেক গত পরশুদিন আমরা গেলাম এই বাংলাদেশ কনসুলেট টরন্টো অফিসে একটা স্মারকলিপি নিয়ে, এবং ওরা অত্যন্ত সাদরে গ্রহণ করলেন। এবং আমরা সেটা আপনার সিসি দিয়ে মৌলভীবাজারের ডিসি এবং হাওর রক্ষা আন্দোলনকে দিলাম আর কি। তো ওনারা অত্যন্ত আনন্দিত হয়েছেন। সেবারে আমাদের চেষ্টা আর কি অব্যাহত, এই বিদেশ বিবয়ে আমাদের খুব বেশি করণীয় নেই, তো আমরা চেষ্টা করি কিছুটা হলেও আপনার দেশের বিপদে, উন্নয়নে, আনন্দে আমরা সবসময় পাশে আছি। আমরা সেই অঙ্গীকার সবসময় আমাদের আছে। আমরা একটা খুব বড় একটা সংগঠন না, তারপরে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যতদূর সম্ভব আর কি। তো এনিওয়েজ, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আবারও দুঃখিত দেরিতে আসার জন্য। এইরকম অনুষ্ঠান মিস করার কোনো সুযোগ নেই, তাই পারিবারিক অনুষ্ঠানকে আপনার সংক্ষিপ্ত করে চলে আসলাম আর কি। আমাকে বলতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবার সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ লায়েক চৌধুরী, আপনি যে সময় করে এসছেন এবং আপনার কাছ থেকে সেই বিষয়গুলো শুনলাম যে আপনারা সিলেট সামগ্রিক উন্নয়নের জন্য আপনারা চেষ্টা করছেন প্রবাসী থেকে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ। আমি আমাদের যে প্রধান অতিথি দুজন আছেন, ইব্রাহিম চৌধুরী এবং হেলালুদ্দিন রানা, তাদের বক্তব্য রাখবেন যারা আমরা শুনতে চাচ্ছি। তার আগে আমি একটু অনুষ্ঠানের আয়োজক দুজন, মিজান চৌধুরী এবং মাসুমুর রহমান বাপ্পি, ওরা তরুণ, ওদের একটা সংগঠন আছে যেটির নাম হচ্ছে হিউম্যান এইড কানাডা। আসলে এই বিষয়টা কি এবং তারা কি করছে আমি বাপ্পির কাছ থেকে তার একটু শুনতে চাই। ধন্যবাদ আপা। আসলে হিউম্যান এইড কানাডা আমরা যেটা কাজ করে যাচ্ছি, আসলে আমি দেখতে দেখতে প্রবাস জীবনের প্রায় 25 বছর হয়ে গেল কানাডাতে কাজ করে যাচ্ছি। যখনই এসেছি প্রথম ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি। আমার নানা, শ্রদ্ধা নানা মুস্তাক আহমদ, ওনার সংগঠনে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলাম। তো কাজের মাধ্যমে আসলে সমাজসেবা কিংবা কমিউনিটি ওয়ার্ক সেই ছোটোবেলা থেকেই করে যাচ্ছি। বাংলাদেশে স্কাউট করতাম, স্কাউট থেকে তখন রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলাম। এবং এটা অ্যাকচুয়ালি একটা নেশার মতো হয়ে গেছে, কমিউনিটি ওয়ার্ক কিংবা লেখালেখি। যেই ছোট ছিলাম তখনই ইব্রাহিম খোকন ভাইকে দেখতাম যে উনি লেখালেখি করতেছেন, আমরা তখন অনেক ছোট, আমি তখন খেলাঘর করতাম। আর হিউম্যান এইড কানাডা অ্যাকচুয়ালি আমরা কাজ করে যাচ্ছি কমিউনিটিতে, আসলে কিছুটা স্লোভাবে কারো যাচ্ছি, নীরবে করে যাচ্ছি আমরা, যতটুকু বলা চলে। কিন্তু আমরা এইভাবে বড় আকারে কোনো ধরনের কোনো অনুষ্ঠান আমরা করতে চাচ্ছিলাম এই মুহূর্তে, আসলে তখনই কোভিড চলে আসলো। তো কোভিডের মাধ্যমে আমরা কিছুটা করেছি। এখানে হিউম্যান এইডসের উপস্থিত আছেন আমাদের সভাপতি মিজান চৌধুরী, একটু জানার জন্য অনুরোধ জানাচ্ছি। মিজান এখানে হিউম্যান এইডের উপস্থিত আছেন আমাদের সাবির আহমদ শাহিন আছেন এখানে উপস্থিত আছেন যে ওয়াক্কাস আলী সেলিম, এখানে আরেকজন আছেন উনি বাইরে গেছেন, ইমরান। তো যাই হোক, আমরা কাজ করে যাচ্ছি কমিউনিটিতে। অনেকের বিশেষ করে নিউকামার যারা আসছেন তাদের রেজুমি তৈরি করে দিচ্ছি আমরা। অনেক সময় ইন্টারপ্রেটারের জন্য একটা সমস্যা হচ্ছে, ইন্টারপ্রেটারের কাজগুলো আমরা সবসময় দেখে যাচ্ছি। তাছাড়া জিনিসটা হচ্ছে যে কমিউনিটিতে অনেক সময় দেখা যায় যে অনেক ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেকভাবে অনেক
অনেক লোক আছে কিন্তু আসলে বলতে পারি সইতে পারি না, কইতে পারি সইতে পারি না, নীরবে কিছু অনেক ধরনের অনেক কিছু অভাব দুর্গ্রস্ত মানুষ আছে। কিংবা বিশেষ করে বাংলাদেশে আমরা বেশ কতগুলি প্রজেক্ট করেছি, যেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের ক্লাইমেট দুর্যোগ এই সমস্ত কাজে আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি কমিউনিটিকে দেওয়ার, এবং ইনশাল্লাহ আগামীতেও আমরা এইভাবে কাজ চালিয়ে যাব। আমি আসলে সময় নিচ্ছি না, আমি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস কি, এখন অনেকক্ষণ ধরে অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন কিন্তু ওনার সম্বন্ধে আসলে আমরা কেউ কিছু কথা বলি নাই। আমি একটা কথা পরিচয় করে দিতে যাচ্ছি যে উনি হচ্ছেন যে আমাদের আসমা আপা। সেই ছোটোবেলায় যখন আমরা টিভিতে দেখতাম, এখন খবর পড়ছেন, খবর বাংলাদেশ বিটিভিতে কিন্তু খুব কম কতজন নারী ছিলেন, তাদের মধ্যে উনি ছিলেন সেই আসমা আপা। আমি যতটুকু জানি সেই 1980 সাল থেকে উনি বিটিভিতে খবর পড়ছেন। তখন একটা টিভি ছিল, টেলিভিশন কুট করে শব্দ করতো, এবং তিনি রেডিওতেও নিউজ পড়তেন। তাছাড়া উনি মালয়েশিয়াতে ভয়েস অফ আই থিঙ্ক বিবিসি কিংবা ভয়েস অফ আমেরিকা খুব একটা ওই ধরনের একটা কোনো একটা সংগঠনের সাথে উনি কাজ করে যাচ্ছেন বিবিসি ট্রেনে। আপা আপনাকে ধন্যবাদ এত সুন্দর সময় নিয়ে কষ্ট করে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। হেলালুদ্দিন রানা ভাই, আসলে আমরা শুধু আজকে খোকন ভাই তো বলছি, কিন্তু যে ওই যে মিটিও বলেছে হেলালুদ্দিন রানা ভাই আসলে নীরবে কিন্তু অনেক দূর, কিন্তু উনি হচ্ছেন এইমাত্র একজন ব্যক্তি আমেরিকাতে মিশিগানে প্রথম বাংলাদেশি বেতার যেটা উনি চালু করেছেন, সেই রানা ভাইকে আমরা এখানে পেয়েছি। অত্যন্ত সুন্দর এবং একজন ভালো, একজন খুব কোমল মনে কাজ করে যাচ্ছেন। রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোকন ভাইয়ের কথা আমি আর নাই বললাম, এখন ওনার কাছ থেকে শুনবো। সবাইকে অত্যন্ত কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সরি, আমি আবার ক্ষমা চেয়ে যাচ্ছি। আমি প্রটোকলটা আসলে আমি ভাঙতে চাচ্ছিলাম, কিন্তু প্রটোকলটা আমাকে ভাঙতে হচ্ছে। আমি এখন অল্প সংক্ষিপ্তভাবে দেখা সাক্ষাৎ পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে একজন উপস্থিত হচ্ছেন, তিনি হচ্ছেন যে সিলেটের ডাকের নাম করা একজন ফটো সাংবাদিক এবং ইত্তেফাকের ফটো সাংবাদিক, তাছাড়া ফটো জার্নালিস্ট বিভাগীয় অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব আব্দুল বাতেন ফসল ভাইকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত কিছু বলার জন্য, তারপরে আমরা চলে যাব আবার অতিথি। আজকের এই দেখা সাক্ষাৎ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাপ্পি এবং মিজানকে। তারা এই দুজন ব্যক্তিকে সম্মাননা জানানোর মাধ্যমে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে দেওয়ার জন্য। তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি, আসলে আমি 1 বছরের উপর হয়ে গেছে কানাডাতে এসেছি, এবং সাংবাদিক জগতে এই মানুষজনকে কানাডাতে যারা অবস্থান করছেন তাদেরকে দেখতে পেয়ে তাদের সাথে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত হতে যাচ্ছি। আমার নাম হচ্ছে আব্দুল বাতিন ফয়সল। আমি দৈনিক সিলেটের ডাক এবং দৈনিক ইত্তেফাকে ফটো সাংবাদিক হিসাবে কাজ করছি এবং প্রায় 27 বছর ধরে কাজ করছি। আমি নতুন এসেছি 1 বছর ধরে। যাই হোক, পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আর রানাভাইয়ের সাথে অনেক দিন পর দেখা, মানে এই সুযোগে রানাভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ফেসবুকে শুধু ওনার সাথে হচ্ছে, কালকেও আমি ক্যানাডিতে দেখেছি, তখন মানে মনের আফসোস, আমি কিন্তু কালকেও এসেছিলাম যে এখানে অনুষ্ঠান 7:30টায়, মানে এখন আজকে আমি হ্যামিল্টন ছিলাম, এই শুধু ওনাদের সাথে সাক্ষাতের জন্য এসেছি। যাই হোক, বাপ্পি মিজানকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের একটা আয়োজন করে আমাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য, এবং যা আপা আছেন, এই যারা আছেন এখানে কাজ করছেন তাদের সাথেও পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। আসলে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা জিনিস আমি আসলে মিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আর দুজন মানুষকে যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটাকে রেকর্ড করে যাচ্ছেন, কাভার করে যাচ্ছেন, হচ্ছেন যে এনআরবি টিভির ভাই মাহবুব ভাইকে এবং সিলেট 1 টিভির আবু বক্করকে ধন্যবাদ আপনাদেরকে আসলে সময় করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আপা আপনাকে চাপ ব্যাক করছি। ধন্যবাদ বাপ্পি। আসলে এখানে দেখা যাচ্ছে যে অনেক গণমাধ্যমের লোকজন আছেন যারা ভালোবেসে, যাদের আদর্শ বসে আছেন টেবিলের ওপারে, সবাইকে দেখছে এবং কথা বলতে পারছে, এটা একটা বড় জিনিস। তো মাহেন্দ্রক্ষণ এসেই গেছে। এখন প্রথমেই আমি ডাকবো ইব্রাহিম চৌধুরী খোকনকে, সম্পাদক প্রথম আলো উত্তর আমেরিকা। এটি একটি বড় কাজ, শুধু এই পরিচয় নয়, তার অনেক পরিচয় আছে, নাটক, তারপরে পরোপকার। যেমন আমি নিউ ইয়র্কে গেলে একদিন নিউ জার্সি যাব, কোনো পথ পাচ্ছি না, তো বললাম যে ইব্রাহিম করব কি, বলে বসে থাকেন, আপনার ঠিকানাটা দেন। ঠিকানাটা দিলাম, পরে একদম একেবারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন এসে হাজির আমাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় যাবেন আপনি? ইব্রাহিম সাহেব পাঠিয়েছেন। সো ইম্যাজিন। তো আমাদের দেখভাল করে সে নিউ ইয়র্কে গেলে।
এবং নাটকের সাথে এখনও দেখেন না কেমন হিরো হিরো মার্কা তার অবস্থানটা, এবং তার এই যে ছোট ছোট লেখা বিভিন্ন জায়গায় ভ্রমণ নিয়ে, এটি কিন্তু আমরা ঘুরি ফিরি কিন্তু অনেক সময় ভুলে যাই, কিন্তু তার প্রতিটি ঘোরা ফেরা কোথায় কোথায় যাচ্ছে এগুলো যে ফুটনোটগুলো তুলে ধরে, খুব ইন্টারেস্টিং। মূলত একজন আত্মপ্রান্ত সাংবাদিক এবং গুণীজন। খুব খুশি হচ্ছি যে টরন্টোতে আসছে 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 আসতে আসতে আসার সময়টা হয়ে গেছে। এখন তাকে তার অনুভূতি এবং আমাদের জন্য যা তার বলার বলতে অনুরোধ জানাচ্ছি। ইব্রাহিম চৌধুরী খোকন। অনেক 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 ধন্যবাদ। এখানে অধিকাংশই মানে আমার এলাকার মানুষ, ফাহিমরা আমার আত্মীয়, আমরা একসাথে রাজনীতি করেছি। মঈন চৌধুরী কোথায় গেলেন, আমরা একসাথে লড়াই করেছি। মানে আমি কি এখানে আর বলার দরকার নাই, কিন্তু আমার কাছে মানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমি খুব ছোটোবেলার থেকে নিজেকে একজন সংগঠকই করতে চাইছিলাম, এবং আমি মনে করি এই কাজে আমি খুব সফল। আজকের এই অনুষ্ঠানটাও তাই প্রমাণ করে। আমি ইচ্ছে করলে এখানে যে কারোর সাথে আসমা আপাকেও ফোন করে বলতে পারতাম, আসমা আপা আমি আসতেছি, কিন্তু আমি বলছি বাপ্পিকে। মানে বাপ্পি তো বয়সের তুলনায় আমাদের অনেক ছোট, এবং এই বাপ্পির আয়োজন আমি শুরুতেই বাপ্পি এবং মিজান আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি। তারা এই যে জড়ো করার এই কাজগুলা, এগুলো কষ্ট অনেক, মানে যক্ষীর কাজ, এই কাজটা নিজেরা দায়িত্ব নিয়ে করায়, এবং আমি মনে করি আজকের প্রতিটি ভালো কথা আমরা তাদের প্রতি উৎসর্গ করলাম। আমি এখানে এসে মানে আমার ছোট ভাই, মানে এই আমার এলাকার মানুষজন, তাদেরকে আমি পাইছি। মানে এর চেয়ে বড় কথা কিছু না। দুলাল মানে আমাদের সাংবাদিকতার জগতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। ফাহিম শুধু ছাত্রনেতা ছিলেন না, যিনি জনপ্রতিনিধি হয়েছেন। তার মানে এদেরকে পাওয়া আমার একটা আবেগের বিষয়, এবং আমি কখনোই মানে আমি একসময় ছাত্ররা কি মানে এটা ঠিক আমি সব কিছুই করেছি। যোগ্যতা যাদের থাকে না তারা সব কিছু হইতে চায়, আমি এরকম একজন। আমি আসলে কোনো যোগ্যতা নাই। আমি যখন রাজনীতিতে, আমি আসলে ছোটোবেলায় একটা মাস্তানি টাইপেরই লুক হইতে চাইছিলাম, যে মাস্তানি করলে কিন্তু এইসব মানে সব কিছুই ঝক্কির কাজ। হেলালুদ্দিন রানা এরা খুব দাপুটে মানুষ। আমরা যখন রাস্তা মিছিল করি, আমি যখন সাংবাদিকতাও আসি নাই, হেলালুদ্দিন রানা তখন কবি, বাংলাদেশের মানে গীতিকার, টেলিভিশনের গীতিকার, রেডিওর গীতিকার, পরে আমরা গেছি। তো আমি একটা যা করি, আমার একটা গুণ যদি বলতে পারেন, যে আমি কারা গুণী মানুষ তাদেরকে আমি শ্রদ্ধা করতে জানি, তাদেরকে ভালোবাসতে জানি। আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে আমাদের বাঙালি কমিউনিটিতে, এটা আপনারাও খেয়াল করবেন, সবাই বলে যে আমি খুব যোগ্য, আমি এটা করেছি। কেউ বলে না যে আরেকজন করেছে, আরেকজন তার চেয়ে ভালো, এটা সে স্বীকার করতে রাজি না। কিন্তু আমি দেখি যে আমার চেয়ে মানে আমার স্ত্রী অনেক ভালো, সে অনেক বেশি কাজ করে, কিন্তু আমরা এটা স্বীকার করি না। মানে এই জিনিসটা আমি খুব চর্চা, আমি শুধু না, আমি বিশ্বাসই করি। আমাকে যারা চিনেন আপনারা জেনে খুশি হবেন, এটা আসমা আপা বলেছেন যে আমার পত্রিকায় নিউ ইয়র্কে 36 জন কাজ করেন, এরা সবাই নারী, এরা সবাই উচ্চশিক্ষিত, এরা সবাই, এদেরকে আমি কিন্তু এক কাপ চাও খাওয়াই না, তারা পারলে আরও মানে গুড়ের সন্দেশ করে, নাহলে ওইটা করে আমারে খাওয়ায়। কেন? আমি শুধু তাদের যে যোগ্যতা আছে, যে তারা যে আমার চেয়ে ভালো কাজ করে, ওইটা আমার চেয়ে একটা ভালো লেখা লিখতে পারে, তারা যে আরেক জায়গায় আমার যেখানে অ্যাক্সেস নাই, তারা যে ওখানে সহজে সাহস করে দাঁড়াতে পারে, এই জিনিসটা আমি নিশ্চিত করি, এবং আমি তাদেরকে রিকগনাইজ করি। মানুষকে যদি রিকগনাইজ করা যায়, মানুষকে যদি ভালোবাসা যায়, আমি মনে করি তাকে দিয়ে অনেক মানুষ টাকার জন্য কাজ করে না, টাকার জন্য সে চাকরি করে, কিন্তু যখন ভালোবেসে কাজ করে সে এটার জন্য মানে মরতে রাজি। আমি এখানে তো পত্রিকা সম্পাদকরা আছেন, মানে মিন্টু ভাইরা এগুলো প্রতিকৃতি, বা এখানে এই আমাদের সাগর, উসমানী সবাই আছেন। মানে আমাকে এখন বলেন যে কোনো বিষয়ে একটা সংবাদ রেডি করে দেওয়ার জন্য ওনাদেরও সময় লাগবে, এটা লিখতে হবে। আমি একটা মেসেজ করব, আমার কাছে 3টা লেখা চলে আসবে, আমি কোনটা চয়েস করব এটা আমার ব্যাপার। মানে আমার লোকজন এভাবে রেডি করা। সো এরা কিন্তু কিচ্ছু না, কিন্তু আমি কিন্তু যখন ধমক দিব মনে হবে এরা মনে হয় আমার চাকরি করে, কিন্তু এরা এইভাবে দায়িত্বশীল। এটা কেন? ভালোবেসে। এটা আমি মনে করি আমার একমাত্র যোগ্যতা হচ্ছে যে আমি মানুষের যে যোগ্যতা আছে এটাকে সম্মান করতে জানি, এবং এটা আমার ছোটোবেলা থেকে। আমি খুব ছোটোবেলায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আমাদের মানে জেনারেল উসমানী, আমাদের এখানে মঈন ভাই আছেন বা যারা আছেন আমার চিনেন, আমি তার সান্নিধ্যে ছিলাম দীর্ঘদিন। আপনারা সবাই আমাদের তারকা বোন আসমা আপাকে চিনেন। আসমা আপা আমাদের অনুষ্ঠান পরিচালনা করেছে। এটা আমাদের জন্য সম্মানের না অসম্মানের না লজ্জার, এটা আমি ব্যাখ্যা করতেছি না। কিন্তু আসমা আপাদের বাবার কাছে
আমি দাঁড়াতে পারছিলাম। আমার সেই যুগ তখন ছোটো, ওনাদের সামনে তো আমাদের সিলেট অঞ্চলের যারা আছেন, আমার 1 বছরের যারা জুনিয়র তারা আমার সামনে বসবেন না, আমার 1 বছরের সিনিয়র যে আমরা তার সামনে বসবো না, এই র্যাঙ্ক অ্যান্ড ফাইল। আর আমি যে মিসবত ফাহিমরা ছাত্রদল করতেন, ওনার কিন্তু ফাহিমরা কি কোনোদিন আমাদের সামনে সিগারেট খাইছে? না, এরা তুকুর ছাত্র নেতা। মানে এটাই আমাদের সিলেটের সৌজন্যতা, এটা নিয়ে আমরা অহংকার করি। এই অহংকারের মধ্যে মানে এটা কোনো খারাপ কোনো জিনিস নাই, এই স্বাতন্ত্র্যতার বোধের মধ্যে কোনো খারাপ কিছু নাই। দুলাল মানে জাতীয় পত্রিকা, ঢাকার পত্রিকার সম্পাদক, তো কী হয়েছে? দুলাল তো আমার ছোটো ভাই, দুলাল আমার সামনে বসবেন। মঈন ভাই আমাদের সিনিয়র। মানে সিলেটে আমি হচ্ছে আমার প্রবাসী পরিবার, আমার মা বোনরা বাইরে থাকতেন, আমি একা। আমার মানে সকাল শুরু হতো 7:30টায় আর রাত্রে 2টায় নাটকের রিহার্সাল দিয়ে। এমন কোনো বিষয় নাই যে আমি কাজ করি নাই। সো আমি দিনের কিছু সময় রাজনীতি করতাম, সাংবাদিকতা করতাম, সংস্কৃতি করতাম, এবং আমি খুব দ্রুত কাজ করি এখনও। আমি তো এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি জানি না আমার চেয়ে দ্রুত কেউ লিখতে পারবেন কিনা, আমি জানি না। বাট এটা কিন্তু আমি খুব অহংকার করে বলি না। আমার কেউ লেখার প্রশংসা করলে মানে এটা খুশি হয় না। মানে এই কাজই তো আমি করছি গত 40 বছর। আমি 40 বছর আর কোনো কাজ করি না, এই কাজটাই তো আমি করি। এবং যে লোক কামার, যে লোক কুমার, তাকে যদি বলেন যে তুমি কাজটা ভালো করছো, হে তুমি তো এই কাজই বিয়ে করলা গত 40 বছর, আর কি করবা? তো লেখালেখিটা আমার এক কাজ, এটাই করছি গত 40 বছর থেকে। মানে এটা ভালো করছি, মানুষজন প্রশংসা করে। এবং আমি মানুষকে রিকানেক্ট, আমার মানে সাগর বলছে দেখেন, মানুষকে রিকানেক্ট করার চেষ্টা করি, এবং এটা আমি এনজয় করি। আমি কখনো কোনো মানে আমরা জানি ছোটোবেলায় মানে ছোটো দল ছিল, তখন স্বপ্ন ছিল সমাজ পরিবর্তন, এইসব রাজনীতি করে আমি দেখছি যে দলীয় রাজনীতি করে আমরা কিছু করতে পারি নাই। কিন্তু আমার তো একটা ব্যক্তিগত একটাই জীবন, এই জীবনকে আমি কি করব? আমি দলের পিছনে, রাজনীতির পিছনে আমি তো কিছুই করতে পারি নাই। আমাদের ব্যর্থতার পাহাড়, আমাদের যেমন সফলতা আছে ব্যর্থতা, আমার জীবনটাকে আমি আমার নিজের মতো করে জাস্টিফাই করে চালাবো। এই চালাতে গিয়ে আমি সারা পৃথিবীব্যাপী যাই। বিশ্বাস করে আমি কিছুদিন আগে বসনিয়াতে ছিলাম, সেখানে আমি খুব রিকানেক্ট করতে পারি মানুষকে। এবং এটা আমার সৌভাগ্য যে আমি খুব মানে শুরুতে আমি সৌদি আরব আমার স্ত্রীকে নিয়ে গেছি, সেখানে মানে আমারে বলে যে এই কালো পাথর এখানে নিয়ে যাবে, আমি এখানে লুক পাওয়া যাবে, কোনো সমস্যা না, দাঁড়াও এখানে। তো আমি কিছু করে দাঁড়াইছি, 2-1 আসে, আসসালামু আলাইকুম, আপনারা তো মানে ফেসবুকে দেখি, এটা কি? কিছুক্ষণের মধ্যে জয় গেছে, ও আপনারই তো চিনি, মানে আপনার। তো এটা শুনে আমরা যারা সাংবাদিকতা করি, এটা আমার জন্য অনেক অহংকারের ব্যাপার যে মানে আমাদের লোকজন এই 2 কলম লেখার জন্য, আমরা তো অনেক বড় বড় বিষয় নিয়ে লিখি, কাজ হয় না, কিন্তু মানুষ যখন এটা স্বীকৃতি করে, এটা আমাদের জন্য খুব সম্মানের বিষয়। আমি এই বিষয়গুলোকে খুব রিকানেক্ট করি, এবং রিকানেক্ট করে আমি কখনো নিউ ইয়র্কে যারা আছেন, মানে এই তো রানাও দীর্ঘদিন নিউ ইয়র্কে থাকেন, আমি কোথাও মঞ্চে বসি না। আমি মনে করি মঞ্চে বসাটা আমার কাজ না, আমি একজন সংগঠক, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। ও বিশ্বাস করে আমি ব্যক্তিগতভাবে মানে খুবই হ্যাপি মানুষ, খুবই সুখী মানুষ, এবং আমি কোথাও কোনো নেগেটিভ। একবার আমার এক অনুষ্ঠানে নিয়ে গেছেন, সেখানে আমার নামটা ভুল লিখছেন, তখন মানে সবাই খুব বিব্রত, আমি মানে যে এই নামটা ভুল হয়েছে। আমি বললাম আমাদের জীবনটাই যেখানে নির্ভুল না, একটা নামের বানান, এটা নিয়ে এত মানে এত মানে কিছু না, সবাই বলতেছে এটাই। আমি খুব জীবনটাকে খুব পজিটিভলি দেখি, এবং আমি মনে করি এটাই আমাদের কাজ। এবং আমার চেয়ে যে মানে এরা বিখ্যাত সাংবাদিক, সাগররা মানে দেশকে বদলে দেওয়ার মতো রিপোর্টিং করছে তারা, মানে মানে এই সমস্ত মানুষ আজকে আমাদের মানে উসমানী, আমাদের এবিসি রেডিওতে মিন্টু ভাই, মানে এই সমস্ত মানুষকে তো আমরা শ্রদ্ধা জানানোর ব্যাপার। এবং আমি মনে করি এই সমস্ত মানুষকে রিকানেক্ট করা কোনো না কোনোভাবে যদি আমরা আমাদের জীবনে একটাই, এবং আমরা যদি এই এক জীবনে এই মানুষগুলোর সাথে পরিচয় হয়, ভাব বিনিময় হয়, একটা ভালো কাজ, একটা ভালো প্রভাবও যদি রেখে যেতে পারি। আলিম নামে একজন অস্ট্রেলিয়া থেকে একজন সাংবাদিক, দুলাল চিনবেন হয়তো, তো অনেকদিন পরে ফাইমরেও চিনার কথা, আলিম সিলেট। হ্যাঁ, তো আলিম আমাকে বলতেছে, আমি চিনি না, আমি তারা কোনোদিন দেখি নাই। অনেকদিন পরে আমি আমেরিকা থেকে গেছি, তা আমি যাওয়ার পরে আলিম আমারে বলতেছে, আমি অন রেকর্ড বলতেছি যে আমার মা ছোটোবেলায়, মানে আমি তখন ক্লাস 1-2তে পড়তাম, ছোটোবেলায় আমার মায়ের পাশে যখন ঘুমাইতাম, তখন রেডিওতে নাটক বাজত, যে এই নাটকে অভিনয় করেছেন ইব্রাহিম চৌধুরী খোকন। আমার মা আমাকে বলতেন সেই ছোটোবেলায়, আমার মানে কাঁথার নিচে, যে বড় হইলে যেন খোকনের মতো হইও। মানে এর চেয়ে মানে 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 এর চেয়ে বড় স্বীকৃতি একজন মানুষের
জীবনে আপনি কি হইতে পারতেন? মানে দেশে থাকলে মানে দুর্নীতি করে, রাজনীতি করে টাকা পয়সা হয়তো প্রভাব হয়তো কোনোখানে জেলে গেলে আপনারা মানে ওই জেলে যাওয়ার মধ্য দিয়ে যে ছবিটা আসতো প্রথম আলোতে আপনারা দেখতেন, হয়তো বলছে আমাদের খোকন জেলে গেছে, কিন্তু ওইটার মধ্যে তো আমি তো মনে করি এটা আমাদের মানে এটার মধ্যে কোনো আনন্দ নাই, কোনো সাকসেস দেয়। আমি মনে করি একজন মানুষের আমাদের লেখালেখি দিয়ে, আমাদের আচরণে, আমাদের বিনয় দিয়ে, এই যে আসমা আপা তো মানে যখন স্টার এই বিষয়টা বাংলাদেশে নাই তখন এরা স্টার। মানে আমরা তো মানে আমি আসমা আপার সামনে পাশে বসে কোনোদিন কথা বলবো, আমি বিশ্বাস করি না। আমি সিলেটের মানুষ, আমি যত বড়ই হই আমার সামনে যখন আমার বোন আসবে আমি উঠে দাঁড়াবো, এটাই আমার সংস্কৃতি। তো আমি এই যে আসছেন আমি মনে করি এটাই আমাদের জীবনের সাফল্য। আমার মানে মানে আমি এই যে নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টে আমাদের পরিবারের 12 জন কাজ করেন, তো আমার বলে যে উনি যাবে, তো আমি বলে এটা অসুবিধা কি, আমার ব্যস্ততা থাকলে আরেকজন যাইব। তো আমি এক বাইরে কইলাম যে তুমি ওই যে আসমা আপা আসছে তার ইউনিফর্মটা রেখে কইলে যাইতেছি আমি 2 ঘন্টার জন্য নিয়ে আসবো। তো মানে জিজ্ঞাসা করে না এটা। সো আমাদের এই যে রিকানেক্ট করা, মানুষকে জড়িত করা, সংযুক্ত রাখা, এটা আমি খুব মানে এটা একদম এবাদতের মতো, এটা প্রার্থনার মতো, এটা চর্চার মতো আমি করি। তো আমি মনে করি আজকে বঙ্গ সম্মেলন এখানে বিরাট মিন্টু ভাই থাকতে পারতেন, এখানে অনেক লোক তার পরিচিত, তারা এসে দেখি মানে আমারে না তারে মেয়েরা হাঁক দেয়। আমি তো মনে করছিলাম আমি এই যে গোলাপি রঙের শার্ট লাগাই গেছি মানে একটা গুরুত্ব পাবো নিউ ইয়র্কে, কিন্তু এখানে দেখি না নতুন মিল্টু দেখি আরো মানে নতুন নায়ক। তো আমি দেখলাম ভাই চলে এলো এখানে, এরা রেখে যাওয়ার নিরাপদ না। সো আমি তারপরে এখানে নিয়ে আসছি। নজরুল ভাই অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি আজকের সন্ধ্যাটা আমাদের জন্য স্মরণীয় থাকবে। শুনে আমি কোনো গুণী মানুষ না, তবে আমি একজন সংগঠক, আমি কর্মী। আমাকে এইটা ঠিক যে আমাকে যদি রাত্রে 3টার সময় যে কোনো কারণে আপনি ফোন দেন, আমি চেষ্টা করব যে আমি কিছু করতে পারলাম কি না, অন্তত মানে এই কাজটা আমি করি। এবং আমি খুব ইবাদতের সাথে এটা করি, আমি প্রার্থনার সাথে করি, এবং এটা চর্চার মধ্য দিয়ে করি। এবং আমি কখনোই আমার পাশে যে মানুষটা আছে তার চেয়ে আমি গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করি না। প্রথম আলো অফিসে যারা নিউ ইয়র্কে যান শুনেন, প্রথম আলোতে আমরা যেমন আমাদের অনেক সমালোচনা হয়, প্রথম আলোয় আমরা একটা নিজস্ব সংস্কৃতি এটা আছে, আমরা সৈয়দ বংশের লোক, এটা ঠিক আছে, কিন্তু ঠিক না, আমরা যা করি ওখান থেকে হিসাব শুরু হয়। এটা যেমন আছে আমাদের, এটা আছে, আমি জানি কারা কারা বিপক্ষে বলেন, মানে এটা ঠিক আছে, কিন্তু এটা আবার আমরা ওখানে শুনে আমাদের নেতা হল মতিউর রহমান, ওখানে বিনয় এবং এই যে মানুষকে চেনা, মানে সাগর কি পারবে এটা এবং খোকন কি পারবে এটা মতিউর রহমানের চেয়ে ভালো কেউ আমি মনে হয় আমি নিজেও জানি না। সো এইগুলো আমরা নানান মানুষের কাছ থেকে আমরা এইসব শিখে আমি এটা চর্চা করা। আমার বয়স 64 বছর। শুনেন, আমরা মানে কতদিন বাঁচবো, কিন্তু যতদিন বাঁচবো জীবনকে মিনিংফুল করব। কেমনে করব? আমি মিনিংফুল করব মানুষের পাশে থেকে, যে বিষয়গুলোকে সারা জীবন লালন করছি, সুন্দরের পক্ষে, মানে ভালোর পক্ষে, নিজে যেটাকে মানে ভালো মনে করেছি এসবের পক্ষে থাকবো। মঈন ভাই মানে খেয়ে না খেয়ে মিটিং মিছিল করেছি সারা দীর্ঘ সময়, তখন আমাদের খাওয়ারও পয়সা ছিল না। 5 টাকা দেওয়া বাতেন, মানে তোমার তো 5 টাকা চাঁদা, মানে আমি 2 টাকাও চাঁদা উঠেছি, 2 টাকা চাঁদা উঠেছি না। তুমি তো অবস্থা সম্পন্ন মানুষের মানে ছেলে, মানে তোমাদের মানে জমিদারের ছেলে, তো এদের মানে লাইনের গাড়ি ছিল তখন, মানে তখন আমরা রাজনীতি করতাম 2 টাকা 3 টাকা চাঁদা উঠে, মানে হ্যাঁ এদের বড় ভাই আমার ক্লাসমেট ফাহিমরা একটু পরে আসছেন। ফাহিমরা একটু অবস্থা সম্পন্ন অবস্থায়, আমরা 1 টাকা 2 টাকা চাঁদা দিয়ে, তখন সবচেয়ে বেশি বড় চাঁদা দিত যে মানে 1জন মানুষ সিলেট শহরের, ওটা হলো 20 টাকা। 20 টাকার পরে আমি কোনোদিন তখনকার সময় চাঁদা পাই না, এবং এটাই 20 টাকা অনেক পয়সা। তো যাই হোক, আমি দীর্ঘ কথা বলতেছি না, আমি কথা বলতেও পারি না। আরেকটা কারণে হচ্ছে যে মানে এখন বাসায় বেশি কথা বললে প্রায় মানে 2 মিনিটের মাথায় একটা আওয়াজ উঠেছে, কথা কি বন্ধ করলা? তো এটা অভ্যাস যখন সেভাবে হয়ে যায় গত 30 বছর থেকে, এখন আর কথা বলা যায় না। একসময় কোর্ট পয়েন্টে দাঁড়াই আমরা ঘন্টার পর ঘন্টা, সেই সময় আর নাই। সো শুনেন, আমি আপনাদের কাছে আমার অনেক ব্যক্তিগত ঋণ থেকে গেল, এই ঋণ শোধ করারও পথ আছে। আমাকে যখন আপনাদের মনে হবে একটা ফোন দিবেন। আমার পত্রিকায় যদি আমি কিছু করতে পারি, একটা লেখা ছাপতে পারি, বা আপনাদের একটা সংবাদ ছাপতে পারি, মানে এটা তো আমার জন্য এটা কোনো কাজ না, এটা আমি সম্পাদক এখানে, মানে এটা যে আমি একটা কাজ করে আপনাদের একটা উপকার করলাম এটা না, এটা আমার একটা কর্তব্য মনে করে আমি করব। আমি খুব খুশি হব আমার যদি পাঠান। আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কারো আছে, না আসলে নিয়ে যাবেন, বাপ্পির কাছে পাওয়া যাবে। আর বাপ্পি আমি ধন্যবাদ দিয়ে মানে
মানে আর কিছু বলতে চাই না। সুব্রত, আপনি অনেকক্ষণ থেকে বসছেন আমাদের এই সিলেটি মানুষদের দৌড়াতে। আপনি মানে সাগর উসমানী, আপনারা মানে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকবেন, মিন্টু ভাই সব, মানে যেখানে আমরা আছি আমরা ইন্টারকানেক্টেড, যুক্ত থাকবো আমরা। আমাদের ভালোবাসা কি, ভালোবাসার চেয়ে বড় শব্দ যেটা আমি বলি, আমরা মায়ায় পড়ে যাই। মানুষের প্রতি যে মানুষের মায়া এবং ভালো কাজের প্রতি যে আমাদের প্রতিশ্রুতি, এই জিনিসটাকে আমরা লালন করে আমরা আমাদের বাকিটা জীবন চালাবো। অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় প্রতিশ্রুতি হয়তো আমরা কিছুই করতে চেয়েছিলাম, পারি নাই, পারবও না, কিন্তু আমি নিজে একটা ভালোর পক্ষে আমার অবস্থানটা থাকবে। এই ভালোর পক্ষে, ভালোকে নিয়ে থাকা, ভালো মানুষদের সাথে থাকা, এইসব নিয়েই থাকি যদি আমরা, আমাদের একটা কাজ হয়ে যায়। তো অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার জন্য যে সময় দিলেন এটা আমার মনে থাকবে, এটা অনেক অনেক বড় উপাদান। এবং আপনাদের কথাবার্তা দিয়েও যদি লিখি আমি, মানে আমরা জানলে লিখি, আমার প্রত্যেকটা শব্দ আমি কয়েক পৃষ্ঠায় লিখতে পারি, এটাই তো আমাদের কাজ। তো আমি এই মিটিংয়ের উপরই একটা বই লিখতে পারবো। তো মানে আসে না, মানে আজকের যে সময় হলো আপনারা কথা বললেন, এটা নিয়ে আমার অনেক পৃষ্ঠার একটা বই হবে। কিন্তু এই যে বারবার আপনাদের কথা মনে পড়বে, লেখা হবে, মানে তারপরেও কোথাও যদি কোনো ত্রুটি দেখেন ফিল ফ্রি, আপনারা আত্মার মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসায় থাকবেন। সবাইকে শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ইব্রাহিম, আপনাকে যে আমরা আপ্লুত করতে পেরেছি আমাদের এই শহরে, এটি আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমি এরপরে যে তার সহযাত্রী যিনি আছেন, আরেকজন নিউ ইয়র্কের বাসিন্দা, আমাদের প্রিয় হেলালুদ্দিন রানা, লেখক সাংবাদিক, তার কাছে যাচ্ছি। তার আগে অনির্ধারিত এই যে সঞ্চালনাটা আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি ক্ষমাপ্রার্থী, বিশেষ করে মিন্টু ভাইয়ের কাছে। সে রক্তচক্ষু দিয়ে আমার দিকে চাইয়েছেন না। এখন উনি বলেছেন যে উনি মূলত নিউ ইয়র্কের আমি আলাপ করে নিয়েছি। উনি ইব্রাহিম সাহেবের সহযাত্রী হয়েছেন মিশিগান থেকে, তবে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেছেন আমাকে নিউ ইয়র্কিয়ান হিসেবে। আমি তার আগে ধন্যবাদ দিচ্ছি অবশ্যই দুই মিন্টু, আমাদের গর্ব, আমাদের শহরের দুই পিলার, নজরুল মিন্টু এবং শহীদুল ইসলাম মিন্টু। সাথে আছে মাহবুব ওসমানী সাংবাদিক, প্রিয় সাংবাদিক আমাদের, আছে শওকত আলী সাগর, আছেন আমাদের আরও দুই সাংবাদিক ভাই এখানে, জি ফয়সাল এবং দুলাল ভাই। তারা নতুন এসেছেন আমাদের এখানে, নিজেদেরকে তারা মোটামুটি ফিটিংসের মধ্যে রেখেছেন কানাডার মূলধারায়। আমাদের প্রিয় লায়েক চৌধুরী আছেন, প্রিয় মৌ মধুবন্তী লেখিকা, গবেষক, বর্তমানে সে পিএইচডি করছে, এবং আছেন সাজু ভাই, আছেন আমাদের শ্রদ্ধেয় মঈন চৌধুরী ভাই, অত্যন্ত প্রিয়জন বলবো, আমি আর এখন মুরব্বী বলবো না। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমারও একজন মেন্টর মুশতাক ভাই। সবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি এনআরবি টেলিভিশনকে, যারা এই পুরো অনুষ্ঠানটির আয়োজনে আছে। এবং এতক্ষণ ধরে মিন্টু আর নজরুল ভাই, মিন্টু কোথাও বসে থাকতে দেখি নাই, বেশিরভাগ অনুষ্ঠানে তারা বাইরে থাকে, খুব কম তারা ভেতরে এভাবে বসে। এবং সিলেট প্লাস এবং আরও যে সমস্ত গণমাধ্যম এখানে আছেন, আইপিটিভি যারা আছেন, আমি হয়তো নাম বলতে পারলাম না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওভার টু হেলালুদ্দিন রানা। ধন্যবাদ সুধীমণ্ডলী, শ্রদ্ধা, ভালোবাসা। আমার ঝুলিতে আসলে কিছুই নাই, কিন্তু আজকে আমি প্রতিটি পলে পলে খুবই বিব্রত বোধ করতেছি যে উনি জানেন না যে আমরা যখন ছোট ছিলাম, সেই অনেকেই বলেছেন, তখন থেকে আমরা যখন তার খবর পড়ছি আসমা আহমেদ, জি রেডিও, তারপর টেলিভিশন, তারপর তো না, তো তখন আসমা আহমেদ, জি 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 জি, এবং তিনি তখন কিন্তু আসমা আহমেদ, সরি টু সে, ভেরি হ্যান্ডসাম, হ্যাঁ, এবং তখন সাদা কালো যুগ বাংলাদেশ টেলিভিশনের, 80-তে আসছে, হ্যাঁ, তার আগে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জি। তো যাই হোক, না আপনার অনেক সংবাদ পাঠ, কিন্তু আমি আপনার ব্ল্যাক শাড়ি, জি না, আপনার কথার পরে তো আর কোনো কথাই থাকে না। আমার ঝুড়িতে কিন্তু কিছুই নেই, আমি আগেই বলেছি। আমি যা আপনারা চেনেন,
স্নেহ করেন, এটা কামিয়েছি কিছু লেখালেখি করে কলম পিষে। তো আমি একটা বায়োগ্রাফিতে পড়েছিলাম যেটা ছিল গালিবার টেবলসের জোনাথন সুইফটের লেখা। তো তিনি লিখেছিলেন যে জ্ঞানীরা প্রবীণই হতে চায়। তো আমার বন্ধু ইব্রাহিম চৌধুরী তিনি জ্ঞানী মানুষ, তিনি একটু আগে তার বয়সও ঘোষণা করে দিয়েছেন আপনাদের সামনে, অনেক সিক্রেট যেটা বলেন জানি না বাড়িতে ফিরলে বউ কি বলবে। তো আমার কিন্তু উনি 1 বছরের জুনিয়র, মানে বয়সের দিক থেকে সেটা আর কি, কিন্তু তিনি আমাকে ছাড়িয়ে গেছেন বহু আগে। তিনি প্রখ্যাত সাংবাদিক, প্রথম আলোর উত্তর আমেরিকার সম্পাদক, বিশাল ব্যাপার। আমি তাকে কুর্নিশ করি। আমার এখানে রয়েছেন আমার বড় ভাই, বয়সেও আমার বড়, মিন্টু ভাই, আরিক মিন্টু ভাই, এবং এখানে আছেন সাগর ভাই যিনি একজন সেলিব্রিটি, আছেন আমার ছোটো ভাই সাংবাদিক বৃন্দ, আছেন ফাহিম, দুলাল, ফয়সল, এরা তো আমার কাছের মানুষ। এই আমি পেলাম আরেক ভাই আমার, উনিও সাংবাদিক। আমাকে অনেকে হয়তো চিনেন এখানে বা অনেকে চিনেন না। আমি আসলে তো মানে উনি তো করেছে, উনি সাংবাদিকতায় এসেছে কিন্তু রাজনীতি করে, কোর্ট পয়েন্টে সারাদিন মাইক মানে ওরা লুক জড়ো করতো আর কি, যেটা কাজ ছিল যে প্রথমে লুক জড়ো করা। তো এটা ঠিক না দোস্ত? তো তারা লুক জড়ো করার আগে কিন্তু আমাদের সাইফুর সাহেব এখন নাই, আপনারা সাইফুর রহমান সিলেটের চেনেন, তো ওনাকে 10 টাকা দিয়ে একটা টুকা লিখে দিত যে 10 টাকা বা 20 টাকা, যে বাবুল হোসেন বাবুলকে কিছু গালাগালাজ করুন। তো সাইফুর উঠেই তো এটা শুরু করে দিল। সে ছিল আমাদের সদর উপজেলার চেয়ারম্যান, আপনার প্রেসিডেন্টও দাঁড়িয়েছিল সে। জি জি জি। তো তারপর যখন কিছু লোকজন জড়ো হলো তখন খোকন সাহেব ধীরে ধীরে পেছন থেকে আসলেন পান চিবিয়ে চিবিয়ে। তো যাই হোক, আমার তো এ ধরনের অভ্যাসও নাই, আমি কোনোদিন রাজনীতিও করিনি, এই কলম পিষেছি চাপুষা মানুষের মতো, অনেকের গালি খেয়েছি, অনেকের ভালোবাসা পেয়েছি, কিন্তু আজকে যখন পেছনে ফিরে তাকাই দেখি ভালোবাসাটাই বেশি পেয়েছি, গালিটা কিন্তু কেউ মনে রাখেনি, মানুষজন ভালোবাসে, আপনারা ভালোবেসেছেন, ধন্যবাদ। আর কানাডায় আমি প্রথম এসেছিলাম এই টরন্টো শহরে 1997 সালে, অনেক আগে। তারপর অন্তত 15-20 বার তো হবেই টরন্টো। তারপর দেশ থেকে কেউ আসলেই চলো একটু নিয়ে চলো, আমাকে আসতেই হয় টরন্টো, নায়াগ্রা, এগুলো তো 10-15 বার হবে। আমার বন্ধু যখন আমাকে বলল, আজকে কিন্তু আমি এখানে উপস্থিত থাকার কথা না, আমি এর ক্রেডিট গোজ টু মিস্টার ইব্রাহিম চৌধুরী, কারণ সে আমাকে ফোন করে বলল, রানা আমি তো যাই নাই কোনোদিন, চল আমার সাথে। তো এরপরে তো আর কথা থাকে না। তো আমি তো আমার বউকেও বলিনি যে আমি অন্তত টরন্টো যাচ্ছি, সেটা সে জানে। তো যাই হোক, তো আজকে কিন্তু এখানে আসা হচ্ছে ইব্রাহিম চৌধুরীর জন্য। আমার দাদা, সরি আপনাকে তো মানে খুবই প্রমিনেন্ট মানুষ আপনি, সুব্রত দা, আপনি সিলেটদের অত্যাচারে অতিষ্ঠ, আপনি ক্ষমা করবেন। তো আমার হয়তো আর কিছু বলার নাই, আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকবে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আমার জন্য। আর ইব্রাহিম চৌধুরী মানে আমি তোমাদের লোক, এটাই হোক আমাদের শেষ কথা। ধন্যবাদ আপা, ভালোবাসা আবারও। সরি আমি বাপ্পিকে কিন্তু ধন্যবাদ জানাতে ভুলে গেছি, যে আজকের এই মানে এই ক্রেডিট গোজ টু মিস্টার বাপ্পি অ্যান্ড মিজান। ওনার সাথে আমার বাপ্পি বোধহয় তুমি আমাকে একবার একটা টক শোতে নিয়ে আসছিলে, আমি জয়েন করছিলাম অনলাইনে, হ্যাঁ জুমে, হ্যাঁ। তো এই বাপ্পির মানে অনেক পরিশ্রম করছে, উনি অনেক কষ্ট করছে, তারপরে একবার ছাপাইছে, ওইটা ছাড়ছে, পরে আবার এটা রিস্কেজুয়াল করতে হয়েছে, প্রথমে ছিল শনিবার, তারপরে শুক্রবার, এই যে টানা হচ্ছে না। তো এজন্য ইব্রাহিম চৌধুরী তো সবই পারে, সে হচ্ছে মানে কি তার মেকানিজম এত স্মুথ, যেটা আমি ওকে হিংসা করি অনেকটা। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ হেলাল। আপনি আমাদের পেছনে চুপ করে শান্ত হয়ে বসে আছেন আমাদের প্রিয় লেখক, গবেষক এবং শিক্ষক, অনুবাদক, অনেক পরিচয়।
প্রচণ্ড ভালো লেখেন, মহাভারত নিয়ে তার প্রচুর লেখাজোখা গবেষণা রয়েছে। তিনি যে আমাদের সত্যি এই সিলেটের ক্ষত ক্ষত সহ্য করে অনেকক্ষণ থেকে বসে আছেন, সেজন্য তাকে বিশেষ ধন্যবাদ। আর বাপ্পিকে তো ধন্যবাদ সবাই দিয়েছে, তার হিউম্যান এইড কানাডার আয়োজন এটা। এখন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শেষ করার জন্য আমি বাপ্পি এবং মিজানকে অনুরোধ। আসলে শেষ করার আগে আরেকটা জিনিস আমরা করতে চাই, কারণ এটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ভালোই হয়েছে। আমি বারবারই বলেছি যে খোকন ভাইয়ের জন্য আমাদের কানাডার দরজা সবসময় খোলা। তো এজন্য আসলে টরন্টোবাসীর পক্ষ থেকে, টরন্টোর বাংলাদেশি কমিউনিটির এবং টরন্টোর আমরা যারা এখানে রয়েছি সাংবাদিক যারা, তাদের পক্ষ থেকে আসলে খোকন ভাই এবং রানা ভাইয়ের জন্য আমাদের খুবই একটা উপহার রয়েছে। হ্যাঁ, না ডিজিটাল টেরিফ আমি একটু বলি আপা, এটা আমাদের একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে যে উপহার রয়েছে, এটা এনআরবি টিভির পক্ষ থেকে আমি দিতে চাই প্রথমে খোকন ভাইয়ের কাছে, তারপর হচ্ছে রানা ভাইকেও। তো আমি অনুরোধ করব আমাদের মঞ্চে যারা আছে, এর বাইরে যারা সাংবাদিক রয়েছেন, তারা আমাদের সাথে সবাই যোগ দিবেন, কারণ এটা আমরা আসলে সাংবাদিকরা টরন্টোবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি দিতে চাই। তো প্রথমে আমরা খোকন ভাইয়ের হাতে তুলে দিব। থ্যাংক ইউ। আমরা টেরিফ এটা নেগোসিয়েশন হয়েছে, এখন রানা ভাইয়ের জন্য মাসুক চৌধুরী ভাই, মাসুক ভাই আপনাকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমি একটা অনুরোধ জানাচ্ছি, একটা সেকেন্ড। আসলে অনুষ্ঠান অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে হলটা ছাড়তে হবে, ওনাদেরও দরকার আছে। তো অনেক কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে এবং আমাদের হিউম্যান এইড কানাডার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আবারও আমাদের কাছে আসবেন। আমাদের বিভিন্ন কমিউনিটিতে আপনারা যদিও এখান থেকে স্বাদ পাচ্ছেন এবং এখন দেখবেন আমরা কি করছি না করছি। এবং ধন্যবাদ জানাচ্ছি দুই মিন্টু ভাই, দুলাল ভাই, সাগর ভাই সহ মানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমি আপনাদেরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে যে গ্রহণ করেছেন তার জন্য আসলে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ফাহিম ভাই সবাইকে, উসমানী ভাই অনেক দূর থেকে এসেছেন, মঈনুদ্দিন চৌধুরী, সাজু ভাই, শাহিন সহ, মানে লাইক ভাই, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি, মৌলভীবাজারের সভাপতি আসমাপা, অত্যন্ত ধন্যবাদ। আসলে আপনাকে কি বলবো, এই সুন্দর একটা অনুষ্ঠান জানার জন্য সুব্রত দাদা অসংখ্য ধন্যবাদ। সব কিছু মিলে আমি আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। তার আগে অনুরোধ জানাচ্ছি যে চলুন এই জিনিসটাকে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য সবাই মিলে একটা গ্রুপ পিকচার